সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা পর্ব ২১ লেখিকা মেহেরুন্নিসা মিমি। নিশুথি রাতে বাইরের পরিবেশ নিঝুম, কোলাহলমুক্ত, অথচ বাড়ির ভিতরে তখনও কোলাহল অত্যন্ত প্রকট। সবাই এখনও হুড়ুহুড়িতেই মেতে আছে। শুতে যাবার সময় হয়েছে, অথচ মনে হচ্ছে নতুন করে আরেকটা ফাংশন শুরু হয়েছে এখানে। কে কোথায় কার সাথে শোবে, কিভাবে শোবে, সেই নিয়ে হইহুল্লোড়। কাজিনরা সবাই মিলে একযোগে শুয়ে আড্ডা দিতে চাচ্ছে, কিন্তু বড়রা মিলে ধুমকে সবকটাকে সঠিক জায়গায় পাঠিয়েছেন। আজ বিয়ের বিশাল ফাংশনের পর প্রত্যেকে ক্লান্ত। কালও তো তেমনই আরেক ফাংশন রয়েছে, আর তার জন্য আবার ছুটতে হবে সকাল সকালই। ঘুম ভেঙে উঠতে হবে কাক ডাকার ভোরবেলায়। আরও কিছুক্ষণ একটানা ক্যাচকেচের পর কলরব কিছুটা শান্ত হল। একে একে বাতি নিভে যেতে লাগল কামরাগুলোর। জাবিরের রুমে এতক্ষণ শর্মি, রুমু, রাফিয়া রাত্রি মিলে রূপকে সাজের সরঞ্জামাদি খুলতে সাহায্য করছিল। চুলগুলো একগাধে ক্লিপিংস দিয়ে বাঁধা হয়েছে, সেগুলো খুবই ধীরে ধীরে যত্নের সাথে খুলতে হল। ওরা কাজ যতটা করছে, দুষ্টুমির বহর তার চেয়ে কয়েকগুণ বেশি চালাচ্ছে। কখনো নিজেরা নিজেদের মধ্যে হাসি গল্প করছে, তো কখনো জাবিরকে নিয়ে রূপের সাথে হাসি ঠাট্টায় কান গরম করে দিচ্ছে। বিষয়টা রূপের মোটেও মন পুতো হচ্ছে না। ওরা বাসররাত সম্পৃক্ত যেসব রসিকতা করছে জাবিরকে জড়িয়ে, এগুলো রূপের জন্য হজম করার মতো না কিছুতেই। বদহজম হয়ে মনে হচ্ছে উগড়ে আসবে সব অভিব্যক্তি। ও জাবিরকে নিয়ে তেমন কিছু কল্পনাও করে না। পরেরটা পরে দেখা যাবে। আপাতত মাথা সুধীর না হওয়া পর্যন্ত লোকটাকে আশেপাশে চৌহদ দিতেও ঘেঁষতে দেওয়া যাবে না। প্রয়োজনে তার নিজের ঘর থেকে তাকে বহিষ্কার করবে। সারাদিন মন কিছুটা মলিন থাকলেও বিয়ের সময় যখন রাফিনকে দেখল রূপ, মনে মনে কুটিল হাসি ফুটেছিল ওর। রাফিনের ভুলভাল ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারই ছোট ভাইকে বিয়ে করার সাহসিকতায় বিশ্বজয়ীর মতো চোখা হেসেছে ও। শর্মি চুলগুলো ছাড়িয়ে দিয়ে গায়ের দোপাট্টার পিন খুলে সেটাও ছাড়িয়ে দিল। এসব করতে করতেই বহু সময় ব্যয় হয়ে গেছে ইতিমধ্যে। এরপর গায়ের গয়নাগাটি খোলার জন্য হাত বাড়ালে রূপ ঘড়িতে সময় দেখল প্রায় ১:৩০। ওদের চারজনের কুটকাচালি আর সহ্য হচ্ছে না রূপের। এদিকে মাথাটা ভার ভার লাগছে। ১ কাপ চা পেলে ভালো হতো মনে হয়, অথচ এত রাতেই ঝামেলার মধ্যে কাউকে বলতেও ইচ্ছা করছে না। রূপ সময়ের অজুহাত দিয়ে এক প্রকার জোর করে অবশেষে বিদায় করল ওদের। ওদের নিজেদেরও সাজসজ্জা ত্যাগ করা প্রয়োজন। ওরা চলে যেতেই রূপ নেমে দাঁড়াল বিছানা থেকে। ড্রেসিং মিররের স্টুলটার দিকে এগিয়ে যাওয়ার আগে একবার চোখ বুলাল জাবিরের সম্পূর্ণ কামরাটাতে। ভীষণই মার্জিতভাবে এক একটা জিনিস সংরক্ষিত। রাফিনের রুমটার চেয়েও বড়। ওর চোখ ঘুরে ঘুরে এসে পড়ল ড্রেসিং টেবিলের পাশের স্টাডি টেবিলে। সেটার উপর রাখা ট্রেতে দুটো দুধের গ্লাস দেখে বিরক্তিতে মুখ কুঁচকে গেল ওর। কী সব সাবানা আমলের রেওয়াজ ধরে রেখেছে এরা। আবার চোখ ঘুরিয়ে দেখল বিছানার অপর প্রান্তে সাইড টেবিল, আর তার ঠিক পাশেই বারান্দার বিশাল থাইডোর। খোলা ডোর দিয়ে বাইরের রঙিন বাতির আলো আছড়ে পড়ছে ঘরে। রূপ মিরর ছেড়ে আগে সেদিকে এগোল। বারান্দায় প্রবেশ করে অবাক হয়ে গেল আবার নতুন করে। আজকের সাজসজ্জার বদৌলতে এটার সৌন্দর্যও যেন দ্বিগুণ হয়েছে। কি সুন্দর খোলা বারান্দা। মাথার উপর ছাদ নেই, একপাশের দুটো সিঁড়ি ভাঙলে খোলা ছাদ। তবে সেদিকে আর এগোল না এখন। উপর থেকে গার্ডেনের অংশটা দেখে মন জুড়িয়ে গেল ওর। এত সুন্দর করে প্রতিটি জিনিস সজ্জিত যে দেখে ভীষণ আবেগাপ্লুত হল। শুনেছে সব ডেকোরেশনই জাবিরের নিজের করা। বেশ কিছুটা সময় বারান্দায় আশেপাশের মোহনীয় সৌন্দর্য দেখে কাটিয়ে রূপ ঘরে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে গয়নাগুলো খুলতে শুরু করল। এর মধ্যেই ঘুম এসে হানা দিতে লাগল ক্লান্ত শরীরটাতে। হাই তুলছে বারবার। জলদি এসব খুলে ড্রেসগুলো পাল্টাতে হবে। এত ভার গায়ে ধরে রাখা সম্ভব হচ্ছে না। ও নিজের শরীর ভারমুক্ত করার কাজে ব্যস্ত। এমন সময় দরজায় মৃদু টকা পড়ল। চমকে উঠে হাতটা ওর কেঁপে উঠল হঠাৎ। কানের দুলে আটকে গেল হাত দুটো। প্রথমেই যে কথাটা মাথায় আলো তা হচ্ছে, জাবির নাকি? সে কেন এলো এই সময়? তারপর ভাবল আসবেই তো, এটা তো তারই রুম। রূপের ইচ্ছা করল সব ফেলে ছুটে চলে যায় নিজের থাকার রুমটাতে। এই তো ৩টা রুমের দূরত্বই তো মাত্র। নিশ্চয়ই বহু মানুষে দখল করে আছে আজ ওর চিরজেনা প্রিয় কামরাটা। ওর কোনো সাড়া শব্দ না পেয়ে দরজাটা ফাঁক হল খানিকটা। ফাঁক গলে উঁকি দিল আবিদের বাচ্চার সুলভ হাসি হাসি মুখটা। এত রাতে ওকে দেখে রূপ ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কিছু লাগবে নাকি তোর? আবিদ দাঁত বের করে হেসে বলল, আমার কিছু লাগবে না রূপাপন, তোমার কিছু লাগলে কিন্তু অবশ্যই বলবা। আবিদের পাশেই দেখা গেল এবার কেয়ারটেকার মাজেদকেও। ওদেরকে দেখে রূপ দোপাট্টাটা টেনে নিয়ে বুকের উপর মেলে দিল। ওকে অবাক করে আবিদ আর মাজেদ মিলে কিছু চৌকনা দেখতে বক্স রেখে গেল রুমের ভেতর। ও গুনে দেখল সেখানে ২১টা বক্স। রূপ ভ্রুকুচকে বক্সগুলোর দিকে চেয়ে থাকতে থাকতে আবিদরা চলে গেল।
আর ওদের পিছনেই ঘরে প্রবেশ করলেন স্বয়ং জাবির। জাবিরের সারা পেয়ে মুখ তুলল রূপ। হঠাৎ করে কেন যেন কণ্ঠনালী শুকিয়ে আসছে ওর। পানি প্রয়োজন। পানি আছে রুমে, নাকি ওই দুধ দিয়েই কাজ চালাতে হবে? জাবির নিঃশব্দে রুমটা বন্ধ করে ধীর পায়ে এগিয়ে এলো। রূপ একটা অস্বস্তিকর নিঃশ্বাস ফেলে আয়নার দিকে সরে গিয়ে নিজের অর্ধপূর্ণ কাজে মনোযোগ দিল। আয়না দিয়েই খেয়াল করল জাবির বুকের উপর হাত বেঁধে ওর দিকেই নিবিষ্ট চিত্তে চেয়ে আছে। রূপ হালকা একটু গলা ঝেড়ে কানের দুলগুলো খুলতে খুলতে আয়নার ভিতরে দৃষ্টি রেখে জিজ্ঞেস করল, এসব কি? জাবির নড়ে উঠে হালকা নিঃশ্বাস ফেলল। তারপর দৃষ্টি সরিয়ে কাবার থেকে কাপড় নিল। এ হবে তার আজকের দিনে ৫ম বার চেঞ্জ করা। সে কাপড় নিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তোরই জিনিস, খুলে দেখ। রূপ ভ্রুকুচকে পিছনে ফিরল কিছু জিজ্ঞাসা করার জন্য। ততক্ষণে জাবির ওয়াশরুমে ঢুকে গেছে। ও নিজের কাজ স্থগিত রেখে কৌতূহলবশত উপর থেকে গিফট র্যাপিং করা একটা বক্স খুলল। খুলেই কারেন্টের খাম্বার মতো শক্ত স্তম্ভ বনে যায় যেন ও। বক্স ফুর্তি শাড়ি গয়নার কম্বো প্যাকেজ। এই জন্যই হয়তো রূপের পরিচিত লাগছিল বক্সের আকার আকৃতি। ও আনমনে ছুঁয়ে দেখল বক্সের ভিতরের গাঢ় নীল রঙের জামদানি শাড়িটা, সাথে ম্যাচিং চুড়ি সেট, অ্যান্টিকের চোকার, কানের দুলসহ বেলিফুলের গাজরা, লিপস্টিক কয়েকটা, ৩ রকমের ৩ বক্স টিপ, কিছু হেয়ার অ্যাক্সেসরিজ আর কিছু ক্যাডবেরি কিটক্যাটের প্যাকেজ। বিস্ময়ে অভিভূত রূপ কি প্রতিক্রিয়া দেখাবে তা নিমিষেই ভুলে গেল। অবাক চোখে শুধু তাকিয়ে রইল আলোর নিচে ঝলমল করতে থাকা জিনিসগুলোর দিকে। এত সুন্দর একটা প্যাকেজ, তার চেয়েও বিস্ময়কর লাগছে বাহারি প্রকারভেদের কারণে। এত ধরনের সামগ্রী একটা প্যাকেজে থাকে, মেয়ে হয়েও রূপের জানা ছিল না। হতে পারে অর্গানাইজ করে বানানেওয়ালা ব্যক্তিটা কি রূপকে উপহার দিতে চেয়েছে নাকি অবাক করতে চেয়েছে ঠিক বুঝে যাচ্ছে না। জাবির ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রূপ বক্স হাতে নিয়ে আচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে আছে জিনিসগুলোর দিকে। সে তোয়ালেতে চুল মুছতে মুছতে এগিয়ে এলো। কাউচের সামনে থেমে দাঁড়িয়ে বলল, একটাই দেখবি সারা রাত ধরে, বাকিগুলো খুলবি না? রূপ চমকে তাকালো, বাকিগুলোর কথায় ভুলেই গেছে। ওগুলোতে কি আছে? জাবিরের দিকে একবার দৃষ্টিপাত করে ধীর হাতে খুলল আরও ২-৩টা বক্স। এরপর জমে গেল সেখানেই বাকিগুলো খোলার মতো আর হুঁশ রইল না। প্রতিটি বক্সেই একই আইটেম, তবে ভিন্ন ধরনের, ভিন্ন ডিজাইনের, ভিন্ন কালারের। প্রতিটিই শাড়ির কম্বো প্যাকেজ। শাড়িগুলো এক এক রকম ইউনিক কালার এবং এক এক ধাঁচের। এতগুলো কেন? জাবির দেয়াল ঘেঁষা কাউচে গিয়ে বসতে বসতে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। গুনে গুনে ২১টারই ইচ্ছে হলো কেন? জাবিরের সরল নরম উত্তর, আজ জুনের ২১ তারিখ। রূপ বুকের কাছে ক্ষণিকের জন্য হাত ভাঁজ করে জাবিরের দিকে ঘুরে দাঁড়াল। ২১ তারিখে বিয়ে করেছে বলে ২১টা গিফট বক্স। ১ তারিখে বিয়ে করলে কি শুধু একটাই দিত তাহলে? রূপ ভ্রু জোড়া সামান্য কুঁচকি শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে ইমপ্রেস করার কঠিন প্রচেষ্টা মনে হচ্ছে। জাবির পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট সামান্য বাঁকিয়ে বলল, ঠিক ধরেছিস। মুখের উপর এমন কাটা জবাব শুনে রূপের কপালের কুঞ্চন আরেকটু বেড়ে গেল। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থেকে তারপর আস্তে করে আবার আয়নার সামনে চলে গেল ও। জাবির পিছন থেকে তাকিয়ে রইল আয়নার ভিতর দিয়ে লাশময়ী মুখটার দিকে। তাকিয়ে রইল তো রইলই, যেন ১ সেকেন্ডের জন্য চোখ সরানোর অর্থ এক মহাবিশ্ব সমপরিমাণ কিছু মিস করে ফেলা। রূপ ব্যাপারটা লক্ষ্য করলেও এই মুহূর্তে যথেষ্ট এনার্জির অভাবে তেতে উঠতে গিয়েও নিভে গেল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে জাবির হুকুম ছুড়ে দিল তার স্বভাবসুলভ স্বরে, এখান থেকে একটা পর এখন। রূপ নিজের কাজে ব্যস্ত থেকে মুহূর্তেই জানাল, অসম্ভব, এসব ভারী লেহেঙ্গা টেহেঙ্গা খুলে এখন আবার পেঁচালো শাড়ি মুড়িয়ে বসে থাকব, ভাবতেও পারছি না। আর একটু চেষ্টা করলেই ভাবতে পারবি। আর তুই কি জেগে থেকে আমাকে পাহারা দেওয়ার প্ল্যান করেছিস নাকি? বসে থাকতে হবে কেন? রূপ আয়না দিয়ে জাবিরের দিকে চেয়ে বলল, দেখুন, কথা পেঁচাবেন না। বিয়ে করেছেন বলে কথায় কথায় স্বামীর অধিকার ফলাবেন, মিনিটে মিনিটে হুকুম জারি করবেন, আর আমি অবলা নারীর মতো সব মেনে নিব, তা হবে না। রূপের কপট রাগটা যেন জাবিরের সুযোগ সন্ধানী দুষ্ট আত্মা সজাগ করে তুলল সেকেন্ডে। সে ঠোঁটের কোণ বাঁকিয়ে শয়তানি হেসে বলল, অল রাইট, কোনো সমস্যা নেই। নিজের নামে লিখে নিয়েছি তোকে। মাই গোল ইজ অ্যাচিভড। এবার যত খুশি রাগ ঝাড়তে পারিস, আই ডোন্ট কেয়ার। রূপের হাত দুটো চুলের মধ্যে থেমে গেল। পিছনে ফিরে জাবিরের মুখোমুখি হয়ে চোখ ছোট করে তাকাল। হতবাক চাপা কণ্ঠ থেকে উচ্চরিত হল, আমাকে বিয়ে করা আপনার জাস্ট একটা গোল? জাবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে সূক্ষ্ম হাসি টেনে উঠে দাঁড়াল। গলায় ঝুলন্ত তোয়ালেতে চুল ঘষল একবার। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো রূপের দিকে। তার এই হঠাৎ এগিয়ে আসা মেনে নিতে পারল না রূপ। দ্রুত পিছিয়ে গেল ২ পা। পিঠ ঠেকে গেল চকচকে আয়নাতে।
রূপকে কোণঠাসা হতে দেখে জাবিরের দৃষ্টি এলোমেলো হয়ে পড়ল। নতুন বর নামক ট্যাগটা মাথায় সাইরেনের মতো বেজে উঠল। সে আস্তে করে আয়নার গায়ে এক হাত রেখে ওর দিকে ঝুঁকে বলল, আমি কিছু চেয়ে সেটা আদায় করিনি, এমন রেকর্ড আমার লাইফ হিস্ট্রিতে নেই জানেমান। জাবিরের নির্লজ্জ চাহানি ও ঠোঁটকাটাই অপরিচিত সম্বোধনে চোখ গোল গোল করে তাকাল রূপ। বিয়ে হতে না হতে এত অগ্রগতি? সবই এর প্ল্যান করা ছিল নির্ঘাত। রূপ জাবিরের বাঁধন থেকে একপাশ দিয়ে সরে গেল। তার দিকে তাকিয়ে তিক্তস্বরে অভিযোগ করল, আপনি আগে ভালো ছিলেন, আগেই বাড়িতে আসলে আমাকে ঘুরতে নিয়ে যেতেন, চকলেট কিনে দিতেন, ছোট বোনের মতোই আদর করতেন। আর এখন হাজব্যান্ড, ছি, এত বিস্তার চেঞ্জেস জীবনেও ভাবিনি। জাবির পকেটে 2 হাত গুজে নির্বিঘ্ন গলায় বলল, দেখার নজরটা পরিবর্তন হয়েছে জাস্ট, বাকি সব আগের মতোই আছে। রূপ শান্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। প্রশ্নটা করবে কি করবে না ভাবতে ভাবতে একসময় কৌতূহলকে জয় করে জিজ্ঞেস করেই ফেলল, দেখার এই নজরটা পরিবর্তন কেন হলো আমি জানতে চাই, কি করে হলো? জাবির একটু সময় স্ফূর্ত চোখে চেয়ে রইল রূপের মেকআপের আস্তরণে ঢাকা মুখটাতে, যেন প্রশ্নটার অপেক্ষায় সে যুগ যুগ ধরে নিজেকে প্রস্তুত করছিল। এর সদুত্তর প্রদান করে সে নিজেকে ভারমুক্ত করতে চায়। খানিকটা অনুভূতি বিগলিত আহাজারি উগরে সে একটু স্বস্তি পেতে চায়। চেয়ে থাকতে থাকতে সে কথা বলতেই ভুলে গেল। ঘোর রেগে যাচ্ছে 2 চোখের অচেনা আকাঙ্ক্ষায়। মনে হচ্ছে দুধের স্বরে লেপ্টে আছে সামনে দাঁড়ানো ভুবন মোহিনীর মুখশ্রীটা। ঠোঁটের গাঢ় লিপস্টিকে অভূতপূর্ব সৌন্দর্যে প্রকাশিত হচ্ছে। চুলগুলো এলোমেলো, কড়া রঙের মেহেদিযুক্ত হাতে একগাদা চুড়ি। সেগুলোই আপাতত খুলতে ব্যস্ত জাবিরের নিজের অর্জিত রমণীটি। তার মুখের ভঙ্গিমায় হঠাৎ করেই প্রফুল্লতার ছাপ বর্ধিত হল। দৃষ্টি হয়ে গেল নেশাতুর আবেশিত। ধীর পায়ে কদম ফেলে রূপের অনেকটা কাছে এসে চুপিসারে জানাল বহু বছরের সুপ্ত সেই সত্যটা। অনেকটা খোলাসা ও কিছুটা রহস্য করে সে ব্যক্ত করল হৃদয়োন্মোচিত গোপন সেই তথ্য। সোনালি মেরুন লেহেঙ্গায় আবৃত, স্বর্ণদেবী সেজে, কালচে মেরুন লিপস্টিক মেখে, কড়া কাজলে আবৃত চোখ দুটো নিয়ে সেদিন কেন এলি আমার সামনে? না এলেই তো আজ আমার চাহিদার কাঙ্ক্ষিত ব্যক্তি হয়ে তিক্ততা অনুভব করতে হতো না তোকে। অনাকাঙ্ক্ষিত এই সম্পর্কে জড়াতে হতো না। এসে যখন পড়েছিস, চাহিদাতেও পরিণত হয়েছিস। সুতরাং এই খাঁচার দুয়ার কোনোদিন খুলবে না মিসেস আফনান চৌধুরী। চাস বা না চাস, তোকে যাবজ্জীবন বন্দিনী হয়ে থাকতে হবে এই পিঞ্জরে। থাকতেই হবে। শেষের কথাটা নিজের বুকে আলতো করে হাত রেখে বলল জাবির। রূপ কয়েক মুহূর্ত নির্লিপ্ত অবুঝ চোখে তাকিয়ে রইল। ধীরে ধীরে কপালে ফুটল হালকা ভাঁজ। কি শুনল? এসবের অর্থই বাকি। ওইরকম লেহেঙ্গা তো ও হিমিয়াপুর বিয়েতে পরেছিল। সেই হিমিয়াপুর বিয়ের সময় থেকে জাবির ওকে পর্যবেক্ষণ করছে। সেই সময় থেকে ওকে নিয়ে অনুভূতি পোষণ করেছে হৃদয়ে। এটাও সম্ভব? এটাও বিশ্বাস করার মতো কথা হল? রূপের ভাবনাগুলো ভীষণই খাপছাড়া, বিচ্ছিন্ন হয়ে পড়ল। অপকঠে স্বীকার করা এই অনুভূতি কি সত্যিই দৃঢ়, নাকি ভাইয়ের মতোই স্বপ্ন দেখিয়ে আস্তে করে কেটে পড়বে শেষে? না, এত সহজে রূপকে কাবু হলে চলবে না। এত অল্পতে একে প্রশ্রয় দেওয়া উচিত হবে না। যে নিজের আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে জানে না, সে অন্যের বাড়ির মেয়েকে ছাইয়াপন করবে? অযাচিত চিন্তা আর বাস্তবতাগুলো মাথায় হানা দিতে রূপ সামান্য কেসে উঠল জাবিরের ধ্যান ভাঙানোর উদ্দেশ্যে। চোখের পাতা দুটো শুধু কম্পিত হল তার। স্মিত একটা স্নিগ্ধ ভাব মুখে ফুটিয়ে সরে জায়গা করে দিল রূপকে দাঁড়ানোর। রূপ আবারও আয়না বরাবর দাঁড়িয়ে কাজ শেষ করল। গয়নাগুলো সব খোলা হলে নাকের ফুলটাতে হাত দিল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শেষে ওটা আর খুলল না। হাতের গাছি গাছি চুড়ি খুলেও 2টো মাঝারি গড়নের সোনার চুড়ি রেখে দিল। এই 2টো জিনিস খুলতে খালামণি নিষেধ করে গেছেন। সব ঝামেলা মিটে গেলে তারপর খুলে রেখে দেওয়া যাবে, ভাবল রূপ। কাজ শেষ হতে পিছনে ঘুরবে তার আগে একবার আয়নায় চোখ গেল ওর। চট করে চোখ নামাতে গিয়ে আবার স্থির হয়ে গেল। পিছন বরাবর দাঁড়িয়ে বুকে হাত বেঁধে এক মনে ওর নড়াচড়া দেখছে জাবির। চোখের চাহানিতে কি যেন এক অদ্ভুত শিরশিরে এক শীতলতার উপস্থিতি। যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দৃষ্টিনন্দন কিছু একটা দেখছে সে। মেরুদণ্ড বেয়ে হিম শীতল শিহরান নেমে গেল রূপের। পা দুটো যেন আঠালো আঠায় সেটে গেল মেঝেতে। ওকে আরও বিধ্বস্ত করতে, আরও খানিকটা জমিয়ে দিতে যেন জাবির এগিয়ে এসে আস্তে করে হাত রাখল ওর চুলে। চমকে উঠে মুখ তুলে আবার আয়না দিয়ে তাকাল রূপ। জাবির আলতো হাতে চুলগুলো একদিকে সরিয়ে গলায় পরিয়ে দিল একটা হার্টশিপের ডায়মন্ড পেন্ডেন্ট সহ স্বর্ণের চেন। রূপের আচ্ছন্ন অবিন্যস্ত দৃষ্টিতে তাকিয়ে সে বলল, চিরচারিত নিয়ম অনুযায়ী বাসর রাতের উপহার। এরপর একটু থেমে বেশ আগ্রহ নিয়ে নিজেই জিজ্ঞেস করল, এটা কবে কিনেছি শুনবি? শুনতে হলে আগে শক্ত করে ধর আমাকে,
মাথা ঘুরিয়ে পড়ে গেলে দোষ দিতে যেন না পারিস। রূপ তখনও শটান দাঁড়ানো। ঘটনার আকস্মিকতা থেকে মস্তিষ্ক মুভ করতে পারেনি। ও ভ্রু কুচকে হালকা স্বরে জানতে চাইল, কবে কিনেছেন? হিমির বিয়ের সময় মা ছোট মাকে জুয়েলারি শপে ড্রপ করতে গিয়েছিলাম। তখন হুট করে চোখ গেল এটার উপর। ওই একটা নজরেই কিনে ফেলেছি। কার জন্য? রূপের এই ছোট্ট সহজ প্রশ্নে জাবির একটু সময় নিয়ে ঠান্ডা আওয়াজে বলল, সেটা তোর না জানলেও হবে। এটা বলার কারণ হল, সে ভেবেছিল রূপ বুঝতে পারবে যে এটা ওর জন্যই কেনা। সবকিছু তো আর ভেঙে ভেঙে উজাড় করে বলার প্রয়োজন হয় না। অথচ ও না বুঝে বরং সন্দেহের চোখে তাকানোতে কিছুটা হতাশ হয়েছে জাবির। জাবির আজকে বেজাই শান্ত স্বাভাবিক মেজাজে দেখে রূপ নিজের মনে চলা সংশয়পূর্ণ কথাটা উত্থাপনের মনস্থ করল। এখনই সুযোগ, বলে দেখা উচিত। সৌভাগ্যক্রমে যদি জাবির রাজি হয়ে যায় তাহলে তো সৌভাগ্যের উপর চরম সৌভাগ্য। জাবির কাউচে বসে ফোন হাতে নিয়েছে। রূপ ধীর কদমে এগিয়ে একটু দূরত্ব রেখে দাঁড়াল। একটা কথা রাখবেন? রূপের অনির্দিষ্ট চাহানিযুক্ত ইতস্তত কণ্ঠে বলা কথাটা শুনে জাবির একটু সময় নিয়ে বলল, বাসর রাতে স্ত্রীর চাওয়া প্রতিটি কথা রাখা উচিত, তবে আমাকে আগে শুনতে হবে। তোর বিশ্বাস নেই? রূপ অসহায় মুখ করে প্রকৃতিস্থের মতো এক পা এগিয়ে এসে বলল, আমি আমার আগের রুমটাতেই থাকতে চাই। জাবিরের অভিব্যক্তি পরিবর্তন হল না, যেন সে এমন কিছুর জন্য বহুকাল আগে থেকেই প্রস্তুত ছিল। সে একই রকম শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে বিজ্ঞতার মতো বর্ণনা করল, তোকে জোর করার আমার মোটেও ইচ্ছে নেই, কিন্তু সমস্যা হল বিষয়টা কেউ ভালো চোখে দেখবে না। সবাই তোর প্রতি রুষ্ট হবে, এমনকি ছোট মাও। আর যদি হাওয়ায় ভেসে বাহির পর্যন্ত চলে যায় ব্যাপারটা, তাহলে লোকে তোকেই ধিক্কার দেবে, ভাববে কেমন মেয়ে মানুষ স্বামীর সাথে এক ঘরে থাকে না। জাবিরের সুকৌশলে বলা ম্যানিপুলেটিং কথাবার্তায় রূপ বেশ ভাবান্বিতা হয়ে পড়ল। অসহায় চোখের দৃষ্টি নামিয়ে চুপ করে রইল। ওর ক্লান্ত মলিন মুখটা দেখে বেশ মায়া হল জাবিরের। সবসময় ছলচাতুরি কথা দিয়ে নির্বোধ মেয়েটাকে সে ফাঁসিয়ে নেয়। কিছুক্ষণ পিনপত নীরবতা কাটানোর পর জাবির উঠে দাঁড়াল। ওর কাছাকাছি এগিয়ে ভরসার কণ্ঠে মিহি ভয়েজে আশ্বস্ত করল, ডু নট ওয়ারি। জোর খাটিয়ে বিয়ে করেছি বলে ভাবিস না এখানেও আমি জোর খাটাবো। আম নট দ্যাট মাচ ইলিটারেট ইউনো। তুই সহজ না হওয়া পর্যন্ত আমি এমনিতেও তোর কাছে কিছু চাইব না, জাস্ট একটু চুমু খেতে দিলেই হবে। এই মনে কর দিনে ১-১৫০। না, সংখ্যাটা উল্লেখ করার প্রয়োজন কি হেতুক, লিমিটেশন না থাকাই বরং বেটার। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো স্তম্ভিত হয়ে চোখ উঠাল লোপ। রসগোল্লার মতো বড় চোখে তাকিয়ে রইল হাঁ করে। একটু পরই সেই চোখের দৃষ্টি হয়ে উঠল অসহায় ও ভয়ার্ত, সেই সাথে কান্নার একটা সূক্ষ্ম ভাবও চলে এসেছে যেন। এসব কি বলছে লোকটা? যেখানে ও এই রুমে থাকতেই হাঁসফাঁস করছে, সেখানে এসে চুমুটুমু কিসব বলে আরও আতঙ্কিত করে দিচ্ছে। এসবের ইচ্ছাকৃত শয়তানি ছাড়া কিছু হতেই পারে না। প্রথম চেষ্টা সফল না হওয়ায় রূপ হতাশ হতে গিয়েও শেষ পর্যায়ে সামলে নিল নিজেকে। সমস্যা নেই, একটা পূর্ণ হয়নি বলে অন্যটা হতে পারবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই। অপরটা শতভাগ মানিয়েই ছাড়বে, মানাতেই হবে। বিকল্প কিছু আপাতত ভাবাও যাচ্ছে না। দ্বিতীয় শর্তটা উপস্থাপন করার আগে কথা গোছাতে গিয়ে দুশ্চিন্তায় মুখ গোমরা হয়ে গেল ওর। তেমনি ফ্যাকাশে মুখে মলিনতা ছাপিয়ে বলল, ঠিক আছে মেনে নিলাম এটা, কিন্তু আরও একটা অনুরোধ আছে। জাবির স্ট্রেট দাঁড়িয়ে শুনছে মনোযোগ দিয়ে। মেয়েটা আতঙ্কে মুখ তুলেও তাকাচ্ছে না। এতে তার আগ্রহ যেন ক্রমশ বাড়ন্ত পথে এগোচ্ছে। রূপকে এত অস্থির, এত বিচলিত আগে দেখা হয়নি কখনো। জাবির শান্ত দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে আছে বুঝতে পেরে রূপও তাকাল। দেখতে চাইল তার ভাবাবেগ, ভালো নাকি মন্দ। আবার চোখ নামিয়ে ঘরের এদিকে সেদিক অনির্দিষ্ট দৃষ্টি ঘুরিয়ে ধীর স্বরে ব্যক্ত করল, করুণাকতি। রক্ষা করবেন কি করবেন না দুটোই আপনার ইচ্ছে, তবে আমি খুশি হব, একটু রিলিফ মনে থাকতে পারবো এই বাড়িতে, এই ঘরে। রূপের কচলাতে থাকা হাত দুটোর দিকে তাকালো জাবির। তীর তীর করে কাঁপছে মেহেদিরাঙা উত্তেজনায় রক্ত সরে যাওয়া দুহাত। ধরলে নিশ্চয়ই এখন বরফের মতো শীতল অনুভব হবে রাত দুটো। হাত থেকে চোখ সরিয়ে ওর মুখে দৃষ্টি স্থির করে জাবির উদ্বেগহীন শান্ত স্বরে বলল, তোকে ছব না, এই তো। কথাটা বলতে দেরি 2 আঙ্গুলে কপাল চেপে ধরে খিঁচে চোখ দুটো বন্ধ করে ফেলল রূপ। সময় গড়ালো কিছুটা, তারপর শান্ত হয়ে ঢোক গিলে জাবিরের দিকে চাইল বারবার পলক ঝাঁপানো চোখে। দেরি না করে আবার সাথে সাথেই নামিয়ে নিল মুখ। নিঃশ্বাস ঘনীভূত হয়ে এলো ওর বুকের মধ্যিখানে। অসংলগ্ন ভঙ্গিতে মাথা হালকা উপর নিচ করে আওড়াল, হ্যাঁ। কতদিন?
জাবিরের স্বাভাবিক অভিব্যক্তি আর সহজ গলা শুনে বিভ্রান্ত হয়ে পড়ল রূপ। ব্যাপারটা নিয়ে উচ্চবাচ্য করলে বা মেনে না নিলেই বরং ওর স্বাভাবিক লাগত বিষয়টা, কারণ তেমন আচরণই জাবিরের স্বভাবের সাথে যায়। রূপ নিজেও সেরকমই ধারণা করে রেখেছিল, যার ফলে ভয়ে গলা শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছিল বারবার। কিন্তু মেঘ না চাইতেই ঝড় তুফানের মতো জাবিরকে নিজ থেকে মেনে নিতে দেখে অবাক হলেও সামান্য একটু স্বস্তির শ্বাস ফেলে রূপ বলল, যতদিন আমি এই পরিস্থিতিতে অ্যাডজাস্ট হতে না পারব, সম্পর্কটা সহজ করে মেনে নিতে না পারব, যতদিন আমার মস্তিষ্ক আপনার সাথে নিজেকে মেনে নিতে না পারবে, আপনার সাথে রেসপন্স না করবে, ততদিন। রূপের কথা শেষ হয়েছে বুঝেও জাবির অনেকক্ষণ যাবৎ চুপ করে রইল। রূপের বুক আশঙ্কায় কাঁপছে। শেষ পর্যন্ত মেনে নিবে তো সবটা? রূপকে অবাকের রাজ্যের শীর্ষ আসনে আসীন করে জাবির সামনে থেকে সরে যেতে যেতে বলল, চেঞ্জ করে ফ্রেশ হ। রূপ চকিতে তাকালো জাবিরের দিকে। সে বারান্দার পথ ধরে ছাদের উদ্দেশ্যে হেঁটে গেছে ততক্ষণে। উচ্চবাচ্য করেনি, রাগিনি। এর মানে মেনে নিয়েছে শর্তটা? রূপ চোখ বন্ধ করে উত্তপ্ত দুশ্চিন্তাগ্রস্ত নিঃশ্বাস ফেলে নিজেকে ভারমুক্ত করল। বাহ্যিক ভার বহনের চেয়েও চিন্তার ভারী না নাস্তানাবুদ হয়েছিল সারাদিন। এতক্ষণে কিছুটা রেহাই মিলল। তবুও জাবিরের পরিচয় তার সাথেই দিন কাটানোর, তার অধিকার ফলানো মেনে নিয়ে তার সাথে জীবন জড়িয়ে চলা কতটুকু সাফল্য পাবে তা এখনও সম্পূর্ণ অনিশ্চিত। ওয়াশরুম থেকে বের হয়ে হুব দেখল জাবির বারান্দার পথে আবার ফিরে এসে রুমের কাউচে বসে আছে। চুলের তেওয়ালে খুলে বারান্দায় মেলে দিয়ে আসলো রূপ। ঠান্ডা শাওয়ারের পর সতেজতার পাশাপাশি রাজ্যের ঘুমও চেপে আসছে। জমিয়ে রাখা অবশিষ্ট কিছু ধৈর্য একত্রিত করে আগে চুলগুলো শুকাতে হবে। রূপ ড্রেসিং মিররের সামনে দাঁড়িয়ে ড্রায়ার দিয়ে চুল শুকাতে ব্যস্ত হল। দুজনে আবারও সেই একই অবস্থানে। রূপের খানিকটা ক্লান্তই লাগছে অনবরত জাবিরের সামনে থাকার ব্যাপারটা, অথচ এটা অবধারিত বলে রক্ষাও তো নেই। চুল শুকানো হলে ফিরে এসে বিছানার কাছে দাঁড়াতেই আচমকা জাবিরও উঠে এসে একদম কাছাকাছি দাঁড়াল। রূপ আঁতকে উঠে তড়িঘড়ি করে পিছনে সরল। জাবিরও এগিয়ে এলো নির্দ্বিধায়। দেয়ালে ওর পিঠ ঠেকে যেতে সে থামল। নিচু অনুচ্চস্বরে বলল, জীবনের সর্বাধিক আকাঙ্ক্ষিত রাতের স্মৃতি রক্ষার্থে এবং তোর কাছে আমার জীবনের প্রথম চাওয়া হিসাবে করা আবদারটা রক্ষা করতে পারবি? রূপ অসংলগ্ন ভঙ্গিতে চোখের পাতা ঝাঁপলালো কয়েকবার। জাবিরের বায়ের কড়াঘ্রাণে মস্তিষ্কের চিন্তাধারা এলোমেলো হচ্ছে ওর। মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জাবিরের চোখের ক্ষুরধার আবেগপূর্ণ চাহানিতে বেসামাল হয়ে পড়ছে হৃৎপিণ্ডের ধুকপুকানি। একরাশ পবিত্র, অধিকারপূর্ণ কামকতা ছড়িয়ে ছিটিয়ে আছে তার চোখে। রূপ এলোমেলো দৃষ্টি স্থাপন করে ভেঙে ভেঙে উচ্চারণ করল, ক ক কি আবদার? এই সামান্য দুটো শব্দ উচ্চারণ করেই হাঁপিয়ে উঠেছে ও। ভয়ে বুক দুরুদুরু করছে অজানা আশঙ্কায়। কি চাহে জাবির? প্রশ্নটা মনে বাজতেই নিঃশ্বাসে ব্যাঘাত ঘটল ওর। জাবির চোখের চাহানির নড়চড় না করে স্পষ্ট স্বরে ব্যক্ত করল বহুদিনের সেই আকুতি। সারাদিনে সিগারেট ছুঁয়ে দেখিনি, তোকে চুমু খাবো তাই। রূপের মাথা চক্কর দিয়ে উঠল পলকের মধ্যে। বোধ শক্তির লোপ পেয়ে গেল। শরীরের সমস্ত শক্তি পিছলে সরে গেল হিড়হিড় করে। এত বেতাল লাগছে সারা দেহ, মনে হচ্ছে ভারসাম্য হারিয়ে পিছনে হেলে পড়ছে ও। যাদেরকে এখনও মেনে নেওয়ার মতো মানসিকতা তৈরি হয়নি ওর। তাহলে দুঃসাধ্য এই অনুরোধ রক্ষা কি করে সম্ভব হবে? কিন্তু ওকে সম্ভব করতে হলো না, কারণ জাবির কোনো সম্মতি বা উত্তরের অপেক্ষাই করল না। সে এক প্রকার জোরপূর্বকই বলা যায়, হুট করে রূপের ঠোঁট দুটো দখল করে বহুদিনের তৃষ্ণা মেটানোর আবেশে মত্ত হল। পিছনের দেয়ালে হাত রেখে মুঠো বন্ধ করে ফেলল রূপ। শরীর বোধ হচ্ছে পাখির পালকের মতো অনুভূতিশূন্য, হালকা। ঘোরের মধ্যে মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়বে জাবিরের উপর, নয়তো জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে মেঝেতে। নিঃশ্বাসের ঘাটতি হতেই কিছুটা সম্বিত পেল ও। এক হাত উঠিয়ে বলহীন ধাক্কা দিল জাবিরকে। এতে যেন হিতে আরও বিপরীত হল। জাবিরের তপ্ত ওষ্ঠের পিষ্টন খানিকটা বেড়ে গেল। কাছাকাছি ঘনিষ্ঠ হল সে আরেকটু। মিনিট পাঁচেক পর রূপকে বিধ্বস্ত বেমাতাল করে যখন সে ছাড়ল, মুহূর্তেই রূপ গড়িয়ে পড়ল মেঝেতে। ব্যাপারটা চমকে উঠে জাবিরও বসে পড়ল দ্রুত। তড়িঘড়ি ওর চোয়ালে দুই হাত রেখে ঝাঁকাল। নিচু মাথায় ডুলু ডুলু বন্ধ চোখের পাতা কাঁপল রূপের। জাবির আলতো করে বুকে জড়িয়ে নিল ওকে। তার বুকের উষ্ণতায় রূপের মনে হচ্ছে এবার জানটাই বের হয়ে যাবে। বুকে টানার কি প্রয়োজন ছিল? প্রথম দিনেই যে সে ঘনিষ্ঠ হবে এটা ভাবেনি রূপ, তাই ও প্রস্তুত ছিল না। খানিক বাদে জাবিরের অধীর কণ্ঠে ভেসে এলো নরম শব্দগুচ্ছ, ঠিক আছিস রূপ? লজ্জায় কান দুটা গরম হয়ে উঠল রূপের। জাবিরের বুক থেকে মাথা উঠিয়ে আস্তে করে মাথা নাড়ল।
তারপর নতমুখে উঠে চলে গেল। জাবিরও উঠল। দেখল বিছানার অপর প্রান্তে অন্যদিকে মুখ ঘুরিয়ে কপালে হাত রেখে বসে আছে রূপ। জাবির এপাশে বসল। বেশ ক্লান্ত লাগছে তার। রাত প্রায় ভোর। সে রূপকে উদ্দেশ্য করে স্তিমিত স্বরে বলল, খেয়ে ফেলব না, শুয়ে পড়, চলবে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা। পর্ব ২২। লেখিকা মেহেরুন্নিসা মিমি। রূপ খানিকক্ষণ ইতস্তত করে শোয়ার পর অপর পাশ দিয়ে জাবিরও শুয়ে পড়ল। বেশ অনেকটা সময় পেরোনোর পর ক্লান্তিতে চোখ লেগে এসেছিল জাবিরের। কত সময় পেরিয়েছে জানা নেই। কিছু একটার মৃদু শব্দে তন্দ্রা ছুটে যায় হঠাৎ। অন্ধকার চোখে শুয়ে আসলে দেখল রূপ পাশে নেই। অনাকাঙ্ক্ষিত ভাবনায় শঙ্কিত চোখ দুটো শুরুতেই গেল রুমের দরজায়। সেটা বন্ধই আছে দেখে সামান্য নিঃশ্বাস ফেলল স্বস্তির। কিন্তু স্বস্তিটা তার ভাগ্যে আজকের সংকীর্ণ খাতায় লিখা নেই হয়তো। তাই তো এই অসময়ে মেয়েটা সব উপেক্ষা করে ঘুম ছেড়ে উঠে গেছে। দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে জাবিরও উঠে বারান্দায় গেল। দরজা থেকে রূপের অবয়বটা চোখে ধরা দিল। বুকে হাত বেঁধে একপাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়াল সে। পিছন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে চাপা কান্নায় মেয়েটার দেহের থেকে থেকে কেঁপে ওঠা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও রূপ টের পেল না জাবিরের উপস্থিতি। অগত্যা খানিক পর জাবির আস্তে করে গলা ঝেড়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল ওর। রূপ চমকে উঠে ভয় পেয়ে চোখ মুছল দ্রুত, কিন্তু ফিরে চাইল না। জাবির তপ্ত শ্বাস ফেলে এগিয়ে গিয়ে বারান্দার নিচু দেয়ালে হাত রেখে দাঁড়াল। রূপ একটু নড়ে সামান্য দূরে দাঁড়াল। তা টের পেয়ে ঠোঁটের কোণে ঈষৎ হাসল জাবির। আকাশের নিস্তব্ধ অবৎকারে চোখ রেখে সে আনমনে বলতে শুরু করল, তখন আমি সবে মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছি, নিউ ইয়ার। পড়াশোনায় ততদিনে বেশ মনোযোগী হয়ে উঠেছিলাম। এর মধ্যে কি করে যেন ব্যাচমেট এক মেয়ে আমার প্রতি আগ্রহী হল। অন্য মেয়েদের মতো লেইম ও জিপকানো স্বভাব ছিল না বলে আমিও একটু ফিরে তাকিয়েছি। কিন্তু পরিচয় তখনও তেমনভাবে হয়ে ওঠেনি। একই ভার্সিটির শেষ বর্ষে ছিল রাফিন। ও বিষয়টা লক্ষ্য করল। খুঁটিয়ে দেখল মেয়েটার সাথে প্রায়ই হলে দেখা হয় আমার, সৌজন্যতাস্বরূপ একাধটুকু কথা বলা হয়। মেয়েদের সম্পর্কে আমি কাঁচা ছিলাম, কারণ এই সেক্টরে আগ্রহ ছিল না শুরু থেকেই। দুদিনের যাযাবর প্রেম, তারপর ব্রেকআপ, আবার প্রেম, আবার ক্যাচাল, এসবে ছিল বিতৃষ্ণা। তবে সেই মেয়েটাকে একেবারে উপেক্ষাও করিনি। হাতিগোনা কিছুদিন পেরোনোর পর নোটিস করি সে আর আমার প্রতি শুরুর মতো আগ্রহী নয়। ব্যাপারটা আমলে নেইনি, কারণ মেয়েদের দোদুল্যমান স্বভাব সম্পর্কে জ্ঞান আছে আমার। অভিজ্ঞতাই সবসময় জ্ঞান বাড়ায় না, নিজস্ব ভাবনায় ও পারিপার্শ্বিক দর্শনেও জ্ঞান বাড়তে পারে। কিন্তু আমি স্তব্ধ হলাম তখন যখন দেখলাম সে আমার থেকে মুখ ঘুরিয়ে আমার ভাইয়ের সাথে রিলেশনে জড়িয়েছে। এত সহজে এটা করতে পারার কারণটা হচ্ছে রাফিন আমার মতো মেয়েদেরকে দূর দূর করে না, বরং সুযোগ পেলে কেড়ে নেয়, যেমনটা আমার বেলায় করেছে। আমার পাশে সুন্দরী মেশে হজম করতে পারেনি, আগেভাগে পূর্ণ উদ্ধারে বটিয়ে ফেলে, তাই নিজের স্বভাবে প্রমাণ দিয়েছে। আমি এতেও গা করিনি, বরং ঝান ছুটেছে বলে স্বস্তি পেয়েছি। কিন্তু কয়েক মাসের ব্যবধানে যখন ব্রেকআপ হলো ওদের, ব্যাপারটা রাফিন আমার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করল। ওর ধারণা আমি হিংসার বশবর্তী হয়ে মেয়েটাকে সরিয়েছি, কারণ সে তখনও রাফিনের নয় আমার প্রতি বেশি আগ্রহী ছিল। রাফিনকে আমাদের যোগসূত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। বিষয়টা বুঝার পর সরাসরি ঝামেলা বাঁধায়ও আমার সাথে। বাড়ি পর্যন্ত চলে আসে সেই রেশারেশি। ওর তির্যক কথাবার্তা ও বিশ্রী অপবাদে তিক্ত হয়ে নিয়ন্ত্রণ হারাই আমি। তর্কতর্কি থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায় ব্যাপারটা। ওর ভাষ্য ছিল আমি তার ভালো সইতে পারি না ছোট থেকেই। আমার বক্তব্য ছিল ও একটা চরিত্রহীন। ছোট ভাইকে সবসময় প্রতিদ্বন্দ্বী ভেবে এসেছে। নিজেকে অহংকারী, অসতার লোভার্থ প্রমাণ করতে কার্পণ্য করেনি কখনো। সেই একই স্বভাবের বশীভূত হয়ে স্নেহার মতো বড়লোক স্বয়ংসম্পূর্ণ মেয়েকে এক কথায় বিয়ে করে ফেলেছে। তোর অপরিপক্ষ হৃদয়ের কথা সে ভাবেনি, ধরার আগেই ছেড়ে দিয়েছে হাত। তবে এটা মন্দ হয়নি, কারণ ওর ভরসা ছিল না। সম্পর্কে টেনে এনে জল ঘোলা করার পরও ছাড়তে পারত। তা না হয়েছে বলে সুক্রিয়া করা উচিত তোর। মৃদু গলায় স্পষ্ট স্বরে একটানা লম্বা বক্তব্য পেশ করে থামল জাবির। রূপ এতক্ষণ কান্না ভুলে গভীর মনোযোগ সহকারে তার কথাই শুনছিল, আর বারবার খামচে উঠছিল ওর হৃদয়। হতাশা ও গ্লানিতে অন্ধ লাগছিল নিজেকে। জাবিরও ছালছল অভিব্যক্তি লক্ষ্য করে নরম গলায় প্রশ্ন ছুড়ল, এখন একটু হালকা লাগছে? রূপ ভ্রু ঈষৎ কুচকে গাল গড়ানো পানি মুছে বলল, হালকা লাগবে কেন?
ওর সঠিক পরিচয়টা জানতে পেরেছ তাই। জেনে আমার লাভটা কি হলো? অলরেডি আমি ভেঙে আছি। জাবির রেলিং থেকে হাত উঠিয়ে খানিকটা কাছে এসে বলল, ভেঙে যাসনি, বেঁচে গেছিস। আমি যদি ওই মুহূর্তে বলতাম তোকে সরে আসতে, তুই কখনো বুঝতি না আমার কথা। বাধ্য হয়ে এই সত্যটা ফেস করার জন্য তোকে ছেড়ে দিতে হয়েছিল পরিস্থিতির স্রোতে। রূপ চোখ সরিয়ে ঠোঁট কামড়ে ধরে থাকল সামান্য। জাবির এগিয়ে এসে ওর সামনে দাঁড়াল, রেলিংয়ের সাথে ওকে আবদ্ধ করে বলল, এখন আবার কাঁদতে শুরু করবি না বলছি, মেরে ফেলব একদম। রূপ জাবিরকে সরাল না, মুখ নিচু করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ঠোঁটের সাথে হিচকি তুলে ওর শরীরও কাঁপছে মৃদু। জাবির স্বর নরম করে দৃঢ়তার সাথে বলল, একদম চুপ। আমার বউ হয়ে অন্য কারোর জন্য চোখের পানি বিসর্জন দিবি, এটা আমি অ্যালাউ করব না, নেভার। রূপমুখ অন্যদিকে ফিরিয়ে ঠোঁট চেপে ঠিকই কাঁদল। নাক টেনে জাবিরের দিকে চেয়ে রক্তাষ্ট চোখ দুটোতে এক আকাশ সংশয় ধারণ করে বলল, তার ভরসা নেই বললেন? আপনিও তো তারই ভাই, আপনার কি ভরসা আছে? ঘুরে ফিরে আমি সেই একই চক্রে আটকা পড়লাম না। জাবির একটা দীর্ঘশ্বাস ফেলে আঙুলের ডগায় ওর গালের পানি মুছে বলল, আমার ভরসা আছে কি নেই সেটা বোঝার জন্য সামান্য কয়েকটা দিন ও রাত আমার সাথে পার করলেই হবে। মুখের বাণীতে সবকিছুর বোঝাপড়া করা সম্ভব নয়। কথাটা শেষ করে আর না দাঁড়িয়ে রূপের হাত টেনে ঘরে নিয়ে গেল সে। ভোর হয়ে গেছে, এবার সত্যিই দুজনের রেস্ট দরকার। কাল সারাদিন প্রচুর ব্যস্ততায় কাটাতে হবে। রুমে ঢুকে বিছানায় বসিয়ে ঘুমানোর নির্দেশ দিল জাবির। সারাদিনের ধকালে ভেঙে আসছে রূপের সমস্ত শরীর। তার উপর কান্নাকাটির ফলে আরও হয়রান বোধ হচ্ছে। তাই আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল চুপচাপ। ব্ল্যাঙ্কেটটা গায়ে টেনে নিতে গিয়ে দেখল জাবির ওর কাছে এগিয়ে এসেছে। তাকে একটা হাত বাড়াতে দেখে ব্ল্যাঙ্কেট অর্ধেক পথে থেমে গেল রূপের হাতে। ও চোখ পিটপিট করে অস্থির স্বরে ঝটপট প্রতিবাদ করল, আমার কাছে আসবেন না আপনি। জাবির সাইড টেবিলে রাখা ল্যাম্পটা বন্ধ করতে হাত বাড়িয়েছিল। রূপের হঠাৎ হুমকিতে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়াল সে। চোখ মুখ তার কঠিন হয়ে গেল মুহূর্তে। চোয়াল শক্ত করে শীতল স্বরে জানতে চাইল, কেন? রূপ শোয়া থেকে উঠে বসতে বসতে ঝাঝালো গলায় বলল, কারণ একটা ছেলে কোনো মেয়ের 10 হাত দূরত্বে থাকলেও ডেসপারেট কন্ট্রোললেস হতে পারে। তাছাড়া বললে নিশ্চয় বিশ্বাস করবেন এই বন্ধ ঘরটাকে আমার শ্বাসরোধ হয়ে যাচ্ছে, প্রায় অসহ্য লাগছে। কখন সকাল হবে আমি ঘর থেকে বের হব সেটা ভাবতে ভাবতে মাথার রক ছিঁড়ে যাচ্ছে। অবিশ্বাসী এলোমেলো কণ্ঠে রূপের বলা কথাগুলো শুনে জাবিরের কঠিন মুখটা আরও কাটকাট হয়ে গেল। চোয়াল শক্ত করে পড়ে থাকলে দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালালো সে। 2 হাতে চুল খামচে ঊর্ধ্বমুখী করল মুখ। গলা থেকে ক্ষিপ্রভাবে বিড়বিড় করে উচ্চারিত হল, ওয়ার্দা। মেয়েটা আজকের রাতেও এ ধরনের তীক্ষ্ণ কথার আঘাতে তাকে জর্জরিত করতে পারবে এটা কল্পনাও করেনি জাবির। বহুক্ষণ পেরোনোর পর চোখ বন্ধ করে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে চোয়াল শিথিল করল সে। রাগগুলো গিলে ফেলার সর্বাত্মক প্রচেষ্টায় অনেকটা সফল হল। সাইড টেবিল থেকে ফোন আর সিগারেটের প্যাকেটটা নিয়ে ল্যাম্পের সুইচ বন্ধ করতে করতে বলল, নিশ্চিন্তে ঘুমা তুই, কথা দিচ্ছি ভোরের আলো ফোটার আগে এ ঘরে পা রাখব না। কথাটা বলে আর 1 সেকেন্ড ব্যয় না করে সোজা বারান্দায় চলে গেল জাবির। তারপর সশব্দে থাইটা লাগিয়ে দিয়ে বসে পড়ল কাউচটায়। বিবাহিত জীবনের সর্বপ্রথম মুহূর্তটা রাতের আকাশ দেখতে দেখতে সুন্দরভাবে উপভোগ করার জন্য, যেটা তার কাজিনরা আজই বারান্দায় এনে রেখেছিল। সকালের কড়া আলো চোখে পড়েনি রূপের। আপনা আপনি ঘুম ভাঙল। অলস ভঙ্গিতে হাতড়ে ফোন চোখের সামনে ধরতেই ধরফড়িয়ে উঠে বসল রূপ। কি দেখছে ও? 10টা বেজে গেছে, কেউ ডাকল না কেন ওকে? খালামণির তো অন্তত ডাকা উচিত ছিল। বিয়েবাড়ির এত এত মেহমান, তাদের মধ্যে মুরব্বিরও অভাব নেই। তারা নিশ্চয়ই কটু চোখে দেখছে ওকে। সামনে পড়লেই কটাক্ষ করতে ছাড়বে কিনা কে জানে। রাগে দুঃখে কান্না পেয়ে গেল রূপের। হঠাৎ আবার ভাবল, জাবির কেন জাগাল না ওকে? সে কি এখনও ঘুমাচ্ছে নাকি? বিছানা থেকে নেমে বারান্দার ঠাইয়ে টানা পর্দা সরাল রূপ। এই পর্দাগুলোর জন্যই রুম অন্ধকার হয়েছিল আর ও আরাম পেয়ে ঘুমিয়েছিল এতক্ষণ। সব দোষ লোকটার। কে বলেছে রুম অন্ধকার করে দিয়ে বারান্দায় গিয়ে বসে থাকতে? বারান্দার পা রেখে অবাক হয়ে গেল রূপ। কোথাও জাবিরের টিকিটিও নেই। এমনকি রাতে এখানে সিঙ্গল একটা ডিভানের মতো কিছু ছিল, সেটাও নেই। ওর মাথায় যেন প্রথম দ্বিতীয় তৃতীয় একে একে 7টা আকাশই ভেঙে পড়ল। এত ভারী একটা জিনিস তুলে নিয়ে গেছে আরও টেরও পেল না, এমন কুম্ভকর্ণের ভূম। শর্মী দেখল জাবির স্কোররুমের সামনে কর্মচারীদেরকে দিয়ে কিছু একটা করাচ্ছে, বারবার দিক নির্দেশনা দিচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে সব গোছানো হচ্ছে বোঝা যাচ্ছে। শর্মী পিছন থেকে ডেকে উঠল, ভাইয়া। জাবির সাথে সাথে পিছনে ঘুরে দাঁড়াল।
শর্মী উপরতলা থেকে আসার পথে রূপের কাছে গিয়েছিল, কিন্তু দরজা থেকেই যখন দেখল রূপ চোখের পানি মুছতে মুছতে নিজের কাজ করছে, তখন আরও ভিতরে প্রবেশ করেনি। ওর মনে হয়েছে এখন ওকে নয়, ভাইয়াকে দরকার রূপের। কিন্তু এখনই কথাটা বলতে গিয়েও হঠাৎ থেমে গেল শর্মী। ভাবল রূপের কান্নার বিষয়টা যদি ভাইয়ার পছন্দ না হলো, আর এতে রেগে গিয়ে রূপের উপর রাগ দেখিয়ে ফেলল, তাহলে তো হিতে বিপরীত হবে। সে এসেছিল ভাইয়াকে বলবে, আর ভাইয়া গিয়ে নতুন বউকে সামলে নিবে। কিন্তু ভাইয়ের রাগের কথা মনে পড়তেই সিদ্ধান্ত পাল্টে ফেলল মুহূর্তের মধ্যে। ঠোঁটে হাসি টানার চেষ্টা করে বলল, না কিছু না, দেখছিলাম কি করো এই আর কি। জাবির কপাল কুচকাল। সে দেখেছে শর্বিক ত্রস্ত ভঙ্গিতে কিছু বলতে গিয়েও বলেনি, চেপে গেছে সন্তর্পণে। মনে পড়ল খানিক আগেই নিচ থেকে শর্মিকে এসে নিজের ঘরে রূপের কাছে যেতে দেখেছিল। তার মানে নিশ্চয়ই রূপ সম্পৃক্ত কিছুই বলতে এসেছে ও। বুঝল প্রশ্ন করে লাভ হবে না, আর সেই ধৈর্যও তার নেই। অগতি সব ফেলে তখনই ছুটে গেল ওপরে। শর্মী অবাক হয়ে ভাবল, আমি তো কিছুই বলিনি, তাহলে ভাইয়া রুমের দিকে গেল কেন? জাবির গিয়ে দেখল রূপ খুব মনোযোগের সাথে বিছানার চাদর পাল্টাচ্ছে। গতরাতের চাদরটা ফুলপাতার গুঁড়ো দিয়ে অমসৃণ হয়েছিল। জাবির গিয়ে ওর হাত থেকে চাদরের কোণটা খপ করে ধরে বলল, তুই করছিস কেন? কাজের লোকগুলো কি মরে গেছে? ওদের বেতনতেই কি আমার নববিবাহিতা বউকে দিয়ে কাজ করানোর জন্য? তার হাতের কোমলতা রুক্ষতায় পরিণত করার জন্য? একটু থেমে কিছুটা নমনীয় স্বরে বলল, শোন, 1 সপ্তাহ তুই খাওয়া দাওয়া ছাড়ার কিছু ছবি না, গোসলও সাবধানে করবি। মেহেদির রঙগুলো আমার দীর্ঘদিন চাই। রূপ তখনও জাবিরের দিকে তাকায়নি। বিছানার চাদরটা তার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে রুক্ষস্বরে জিজ্ঞেস করল, কেন? আমি দেখব। জাবির চাদর না ছেড়ে জবাব দিল। শক্ত মুখে ফিরে চাইল এবার রূপ। থমথমে স্বরে বলল, এত দেখার ইচ্ছে হলে নিজেই মেহেদি পরে বসে থাকেন। কথাটা বলে চাদর ছেড়ে মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হল রূপ। কিন্তু ওর সেই চাহানি তীক্ষ্ণ সুচালো তীরের মতো এসে বিঁধেছে জাবিরের ঠিক হৃৎপিণ্ড বরাবর। ফুলে ওঠা মুখে ভেজা রক্তিম দুটো চোখ। অর্থাৎ ঘুম ভাঙতে না ভাঙতেই কেঁদেছে আবার। জাবিরের চোখমুখ কঠিন হয়ে গেল। সে হাত ধরে আটকাল রূপকে, শক্ত মুখে বলল, সেকেন্ড আর লাস্ট টাইম বলছি, আমার বউ হয়েছিস। অন্যের জন্য কাদা তো দূর, কারো চিন্তা স্বপ্নেও মাথায় আনবি না। যা ছিল সব এক্ষুনি ঝেড়ে ফেল মাথা ও মন থেকে। রূপ গম্ভীর মুখে চেয়ে বলল, আমি কাউকে ভাবছি না, শুধু নিজের হুটহাট ভাগ্য পরিবর্তনে অভিন্যস্ত পড়েছি। কে জানে কখনো পারব কিনা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। রূপ চলে যেতেই পেছন থেকে জাবির বলল, অফকোর্স পারবি, তার জন্য প্রয়োজন তোর হৃদয়ের সর্বাত্মক চেষ্টা। রূপ প্রত্যুত্তর করল না। জাবিরই আবার বলল, আজ ওই বাড়িতে যাবি, আবার ফিরে আসবি সবার সাথে। কোনো প্রকার থাকাথাকির জন্য মাথা নষ্ট করবি না। রূপ ঘুরে দাঁড়াল, ভ্রুজোড়া কুচকে কিছুটা তেজস্বী আওয়াজে বলল, এক্সকিউজ মি, আপনি বলার কে? রেওয়াজ টেওয়াজ তো বাদ, আমাকে নিজের প্রশান্তির জন্য হলেও যেতে হবে আর থাকতে হবে। ঠিক আছে, দেখা যাক। কথাটা যেন এক প্রকার চ্যালেঞ্জের স্বরে বলে বের হয়ে গেল জাবির। রূপ সেদিকে একটু তাকিয়ে থেকে চোখ উল্টে নিজের কাজে ফিরে গেল। সেদিন কেঁদে কেঁদে থেকে গেলেও পরদিন সত্যি সত্যি ফিরতে হয়েছে রূপকে। আসার পরেও পূর্ণ মনোযোগ ঢালল পড়াশোনায়। কেউ ওকে বুঝতে দিচ্ছে না ওর একটা বাঁধা ধরা দায়িত্বপূর্ণ নতুন জীবন শুরু হয়েছে। আগে এই বাড়ির মেয়ের মতো ছিল, এখন বউ হয়ে দায়িত্বর বেড়াজালে বাধা পড়েছে। এই বিষয়টা কেউ উপলব্ধি করতে দিচ্ছে না। বাড়ির মেয়ের মতোই প্রত্যেকের ব্যবহার ওর সাথে, বরঞ্চ আরও খানিকটা যেন আদরযোগ হয়েছে সাথে। জাবিরের বউ হিসেবে যখন সবাই প্রশংসা করে, লজ্জা পাওয়ার পরিবর্তে অস্বস্তিতে কুঁকড়ে যায় রূপ। আর জাবির তখন সামনে থাকলে তো কথাই নেই। ইচ্ছে করে ওই মুহূর্তে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে আশ্রয় নিতে, যেখানে জাবির নামক আপদের চিহ্ন থাকবে না। বাড়ির প্রত্যেকেই ওকে পড়াশোনার ক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগী হতে উৎসাহিত করছে প্রতিনিয়ত। সংসার বলতে যে বউদের জন্য কিছু একটা রয়েছে, তা কেউ ভাবতে দিচ্ছে না। এক্ষেত্রে রূপ নিজেকে ভাগ্যবতী না মেনে পারে না। আগের মতোই যত্ন করে রুমে এটা সেটা দিয়ে যাচ্ছে নাফিয়া বেগম। সর্বোপরি বিয়ে নামক এত বড় কাণ্ডের পরেও তেমন কিছুই পরিবর্তন হয়নি রূপের জীবনে, কেবল একটা ব্যাপার ব্যতীত। বলার অপেক্ষা রাখে না, তা একমাত্র জাদিরই হতে পারে। রূপকে বিরক্ত করাই যেন আজকাল তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আগের মতোই বিরোধী, তার্কিক বিতার্কই রয়েছে তারা। তবে শত বিরোধিতার পরেও দিন শেষে বিরাট ওজনদার একটা কথা রাখছে সে রূপের জন্য। মাঝরাতে সব শুনশান হয়ে যাওয়ার পরই সে ঘুমাতে চলে যাচ্ছে রূপের রুমটাতে, যেটাতে বিয়ের আগেও থাকত। তবে দুর্ভাগ্যবশত বেশিদিন গোপন রইল না ঘটনাটা। কিন্তু মন্দের ভালো হিসেবে আর সৌভাগ্যক্রমে অন্য কারো নয়, রাজিয়া বেগমের দৃষ্টিতেই পড়েছে সেটা।
অপ্রীতিকরে সত্যের মুখোমুখি হয়ে তিনি কি পরিমাণ হতাশ ও মর্মাহত হয়ে পড়েছিলেন তা তিনিই জানেন। কিন্তু ভুক্তভোগী ব্যক্তি জাবির নিজেই উনাকে বুঝিয়েছে কিছুটা সময় রূপকে সত্যি দেওয়া প্রয়োজন। ওকে বিয়ে করে উদ্দেশ্য হাসিল তো হয়েই গেছে, জাবির আপাতত শান্ত তৃপ্ত। এর পরের বিষয়টা সময় গেলে দেখা যাবে। বিরাট এই অপমান ও অবহেলার পরেও জাবিরের ইতিবাচক এই মনোভাবে রাজিয়া বেগম শান্ত হলেন। কিন্তু ভয় উনার গেল না। যদি আফিয়া বেগম ঘুণাক্ষরেও জানতে পারেন, প্রচণ্ড আহত হবেন তিনি। তুলকালাম হবে একটা নিশ্চিত, সাথে রাজিয়া বেগমের নিজেরও লজ্জায় পালানোর জায়গা থাকবে না। কিন্তু কিছু করারও নেই, এমনিতেই রূপকে যথেষ্ট ফোর্স করা হয়েছে ইতিমধ্যে। এবার অন্ততকে সামলে উঠে পরিস্থিতিতে অ্যাডজাস্ট হতে ছেড়ে দিতে হবে। মন থেকে সন্তুষ্টি না আসা পর্যন্ত সে কি করে অগ্রসর হবে সম্পর্কে? কথাগুলো ভেবে অনিশ্চয়তার পাশাপাশি একটু প্রশান্তিও পেলেন। জাবিরের ওপর ওনার পূর্ণ আস্থা আছে। রূপের প্রতি জাবিরের সূক্ষ্ম ও নমনীয় চিন্তাভাবনা দেখে পরিতৃপ্তি পেলেন তিনি। ক্লান্ত ঘর্মাক্ত দুপুর, কড়া রোদে ধরনী উত্তপ্ত, সাথে মানবকুলের মস্তিষ্ক এবং দেহও। এর মধ্যে জাবির অফিস থেকে কোনো একটা কাজে বাড়ি এসেছে। ঢুকেই আগে ডাইনিংয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছিল সে। এমন সময় ঘেমে নেয়ে অস্থির হয়ে রূপ এলো। ক্লাস শেষে আজ একটু হাগে আগেই ফিরে এসেছে ও। তৃষ্ণায় গলা শুকিয়ে খটখটে হয়ে আছে। জাবিরের পাশে দাঁড়িয়ে গ্লাসের জন্য হাত বাড়াতেই আচমকা হাত চেপে ধরল জাবির। ওকে থামিয়ে দিয়ে নিজের দিকে ঘুরাল। তারপর ঘটাল অচিন্তনীয় এক ঘটনা। রূপ কিছু বুঝে ওঠার আগেই নিজের ঠোঁট চেপে ধরল ওর ঠোঁটে। মুহূর্তে মুখ শক্ত করে ফেলল রূপ। বহু শটফটাল, তবে শেষ রক্ষা শেষ পর্যন্ত হল না। এক হাতের পিষ্টনে ওর চোয়ালটা চেপে ধরে মুখ খুলতে বাধ্য করল জাবির। সামান্য ঠোঁট ফাঁকা হতেই নিজের মুখের পানিটা ওর মুখে স্থানান্তর করে দিল। তারপর যেমন হুট করে ধরেছিল তেমনভাবেই ছেড়ে দাঁড়াল। হতভম্ব রূপকে স্বভাবমতোই একটা চোখ টিপে দিয়ে চলে গেল সেখান থেকে। এমন আয়েসি ভঙ্গিতে গেল যেন কিছুই করেনি সে। উত্তর দক্ষিণ না করে যেমন সোজা এসেছিল তেমনি সরল পথে আবার চলে গেছে। মাঝখানে শুধু এক গ্লাস পানি পান করেছে, এছাড়া আর কিছুই নয়। এদিকে রূপের প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ঠোঁটের চাপে নিঃশ্বাস নিতে না পারায় পানিটাও গিলে ফেলেছিল তখনই। কিন্তু এখন ওর মনে হচ্ছে দলা দলা বমি এসে আটকে গেছে গলায়। ছি, এত খবিশ কি করে হতে পারে কেউ? রাগে অসহ্য হয়ে পানি না খেয়েই রুমে চলে গেল। সিঁড়ি বেয়ে উঠতে জাবিকে আবার দেখা গেল রুমের বাইরে। কিছু একটা নিয়ে বের হচ্ছে সে। রূপকে মুখ চেপে ধরে রুমে আসতে দেখে ঠোঁট টিপে শয়তানি হাসল। সেই হাসিতে চোখ পড়তে খেপে গেল রূপ। চিনচিন করে প্রতিবাদ জানালো মাথার শিরাগুলো। রাগে ফুঁসে উঠে বলল, খাইস্টা কথাকার, জীবনে ভালো হবেন না আপনি। জাবিরের সহজ স্বাভাবিক উত্তর, তোকে কখন বললাম ভালো হতে চাই? রূপ ত্যক্ত গলায় বলল, আপনি প্রচুর ডিস্টার্বিং একটা পার্সন। এক কথায় আমি উত্তক্ত হই আপনার আচরণে, বুঝলেন? মানে ইফটিজিং করেন আপনি আমায়। রিয়েলি? হালাল ইফটিজিংয়ে কিন্তু দোষ নেই জানেমান। বাই দ্য ওয়ে, ইফটিজাররা যে প্ল্যানের শেষে উদ্দেশ্য হাসিল করতে হোটেলে নিয়ে যায় তা জানিস তুই? তবে আমার হোটেলে প্রয়োজন নেই, আমি বাড়িতেই। কথা শেষ করার আর অবকাশ হল না জাবিরের। তার আগে সজোরে ছি বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল রূপ। চলবে। সে প্রথম প্রেম আমার, রূপাঞ্জনা, পর্ব ২৩। লেখিকা মেহেরুন্নিসা মিমি। ক্লাসে নিয়মিত হয়েছে রূপ। চৈতির সাথে আগের মতোই সম্পর্কটা থাকায় বেশ প্রশান্তি অনুভব করে ও। অবদানটা অবশ্য চৈতিরই। সে আজও রূপকে প্রথম দিনের মতোই নির্ভেজাল ভালোবাসে। রূপ অগ্রাহ্য করতে পারে না এই ভালোবাসাময় উচ্ছল মেয়েটিকে। মাঝে মাঝে ফিরার পথে সাদাফের সাথেও দেখা হয়ে যায়। সৌজনের খাতিরে হাইহালো করলেও প্রতিবার আড়ষ্টতায় কুকড়ে ওঠে রূপ। চৈতি এখন একসাথে ফিরার জন্য প্রস্তাব দেয় না। রূপ একাই বাড়ি ফিরে। একদিন রাজিয়া বেগমের নির্দেশে জাবির নামিয়ে দিয়েছিল বাইকে করে। রূপ নিষেধ করায় সে সত্যি সত্যি আর আনা নেওয়া কিছুই করে না। ব্যাপারটাতে স্বস্তি পাবে ভেবে থাকলেও কেমন খচখচ করেছে রূপের মন। এত অভদ্র লোক একটা, একবার মানা করায় দ্বিতীয়বার আর এলো না। তবে এটা জানি রূপ, জাবির এখনও আগের মতো প্রচণ্ড ব্যস্ত সময় কাটাচ্ছে। কোম্পানির কাঠামোটা একবার শক্ত হয়ে গেলেই সে নিশ্চিন্ত হবে, বিশ্রাম পাবে। বিয়ের মাত্র অল্প কিছুদিন পার হয়েছে, এখনই তার দেরি করে বাড়ি ফেরাটা কেউই সন্তুষ্টি নজরে দেখে না। কিন্তু রূপ এতে খুশি ছাড়া নারাজ হয় না। জাবির না থাকলে জাবিরের রুমে একটু রিল্যাক্সে শুয়ে বসে থাকতে পারে রূপ। নয়তো সে উপস্থিত থাকলে প্রতি মুহূর্তে আদা জল খেয়ে লেগে থাকে রূপকে জ্বালাতন করতে। আর জ্বালাতনের জন্য তার মুখটাই যথেষ্ট। এছাড়াও হুটহাট ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করায় প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতি তৈরি করায় সে ওস্তাদ। এরপর রূপকে অপ্রস্তুত হতে দেখে প্রশান্তিময় হাসি ফোটে তার ঠোঁটে। রূপের ধারণা ওর থেকে দূরে থাকার শর্ত প্রদান করাতেই জাবিরের এসব ইচ্ছাকৃত শয়তানি।
সে সময় ঠিকই দিচ্ছে ও দিবে, কিন্তু উদ্ভট আচরণের রূপ যে ফাঁসিয়ে অপ্রস্তুত করে সেটার উসুলও করে নিবে। অর্থাৎ স্বার্থের ব্যাপারটা তার মন পুতো হয়নি ভালোই বোঝে রূপ। এসব ভেবে রাগ হয় ওর। সহজভাবে বিষয়টা মেনে নিয়ে একটু স্বাভাবিক থাকলে ক্ষতি হতো নাকি বেশি? এইসব ভেবে সারাদিন কিরচির হয় রূপের মেজাজ। তারপর যখন জাবির ফিরে, চেষ্টা করে নানান ছুতো আয়ে তার থেকে দূরেই থাকতে। হয়তো বসার ঘরে, নয়তো শর্মী বা খালামণির কাছে কাটায়। কিন্তু সেটাও খুবই কম, কারণ জাবির হচ্ছে বেলেহাজের চূড়ান্ত। সে দলা ফাটিয়ে নিচ থেকে ডেকে আনে রূপকে। বাড়িশুদ্ধ লোক তো শুনেই রূপের ধারণা গেটের বাইরে বসা কেয়ারটেকার মাজিদ ভাইও শুনতে পায় সেই ডাক। আর সামান্য একটু জোরে ডাকলেই সম্ভবত রাফিনরাও 1 ঘন্টার দূরত্বে থাকা নিজেদের অ্যাপার্টমেন্টে বসে শুনতে পাবে। দুপুর পেরিয়ে প্রায় বিকেল। ক্লাস থেকে ফিরে রূপ আগে লাঞ্চ করেছে, তারপর 1 ঘন্টা রেস্ট নিয়ে গোসলে ঢুকেছে। সেখান থেকে বের হয়ে ছাদসম বারান্দায় কাপড় মেলতে গেল, কিন্তু দরজায় পা রাখতে না রাখতেই আতকে উঠে পা সরিয়ে নিল আবার। বারান্দায় জাবির দাঁড়িয়ে আছে। রূপ বুকে হাত দিয়ে ধুকধুক কমিয়ে শান্ত হতে চেষ্টা করল। তারপর কপাল অসামান্য কুঁচকে বলল, আপনি এই সময় বাসায় কি করছেন? জাবির জ্বলন্ত সিগারেট নামিয়ে এক সাইডে ধোঁয়া ছেড়ে ওর দিকে ফিরে বলল, দেখতে এলাম শাওয়ারের পর তোকে কেমন লাগে, প্রতিদিন তো দেখতে পাই না। রূপ নাক ফুলিয়ে ভ্রুকুচকে তাকিয়ে হইল। ও ভালোই জানে জাবির কোনো কাজেই এসছে। ওকে দেখতে পেলে যত উল্টাপাল্টা কথা বের হয় মুখ দিয়ে। রূপ রাগী স্বরে বলল, এভাবে ভূতের মতো এসে দাঁড়িয়ে থাকে কেউ? হার্ট অ্যাটাকে হয়ে যাবে মানুষের, আমার এখনও বুক ধুকবুক করছে। জাবির এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালো ওর দিকে। সে যেন কথাটা বুঝতে পারেনি এমন অভিনয় বলল, বুক তো মানুষের 24 ঘন্টায় ধুকপুক করে, তোরটা কি এতদিন করেনি? এজন্যই বলি তুই এত হার্টলেস কেন। নট হার্টলেস, তুই অ্যাকচুয়ালি হার্টবিটলেস। হার্ট আছে বাট বিট করে না। এই ধরনের উদ্ভট যুক্তিহীন কথায় ত্যক্ত মুখে তাকিয়ে থাকল রূপ। লোকটা কি যে বলে নিজেও বোঝে কিনা জানে। হার্ট থাকলে বিট করবে না কেন? আর বিট না করলেও বেঁচে আছে কিভাবে? সব জায়গায় শয়তানি না করলে দিন চলে না ব্যাটার, থেমে থাকে যেন নষ্ট ঘড়ির মতো। রূপ ছোট বারান্দাতেই কাপড় মেলতে শুরু করল, তবুও জাবির সরল না। আগের জায়গায় সাটাং দাঁড়িয়ে থেকে সিগারেট টানছে। সে মূলত প্রয়োজনেই এসছিল বাড়িতে, আবার অফিসে যেতে হবে এখনই। রুমে ঢুকে শাওয়ারের শব্দে বুঝলেও রূপ গোসল করছে, আর গোসলের পর স্নিগ্ধ ভেজা মুখটা দেখার লোভ সংবর না করতে পেরে বারান্দায় অপেক্ষা করছিল। রুমেই বসত, কিন্তু সিগারেট খাওয়ার জন্য এখানে এসছে। রূপ কাপড় ঝেড়ে পানি ছিটালো জাবিরের মুখে। জাবিরের হেলদোল নেই দেখে বিরক্ত হয়ে বলল, সরছেন না কেন? অসময়ে বাড়িতে এসে কি যন্ত্রণা শুরু করলেন? জাবির কিছু না বলে চেয়ে আছে কেবল, আর একটু পরপর সিগারেট উঠিয়ে টান দিচ্ছে। আবার একগাল ধোঁয়া উড়িয়ে বলল, রূপ দেখছি। রূপ মুখ বিকৃত করে চলে গেল কাপড় না মেলেই। জাবির ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসল। কেন এত মজা লাগে এই মেয়েটাকে রাগিয়ে? রাখতে রাখতে ডাইনামাইটের মতো ফেটে পড়ে কবে না তাকে খুনই করে ফেলে মেয়েটা। অথচ বিয়ের পর থেকে ওর মুখ ঝামটা না দেখলে দিনটা একদমই ভালো কাটে না জাবিরের। বিয়ের আগেও এক বাড়িতে ছেকেছে, তখন তো এসব ইচ্ছা অত মাথায় চড়েনি। রূপ ঘরে ঢুকে গেলে সে সশব্দে রূপকে শুনিয়ে গেয়ে উঠল, আখি মঞ্জিয়া দেখো রূপ রে, আখিয়া মঞ্জিয়া দেখো রূপ। রোজকারের মতোই জাবির রাতে ক্লান্ত হয়ে ফিরে এসে আগে খোঁজ করল রূপের। ঘরে না পেয়ে আবার নিচে নামল। কোথায় স্বামীর ফেরার অপেক্ষায় ঠান্ডা পানি শরবত কিছু নিয়ে বসে থাকবে তা না, উল্টো এখানে মহারানীকে খুঁজতে গিয়ে অবিশ্রান্তি আরও বাড়াচ্ছে সে। জাবির বিরক্ত হয়ে রান্নাঘরে প্রবেশ করেই রূপকে পেয়ে গেল, কিছু একটা করছে ব্যস্ত ভঙ্গিতে। পাশে আফিয়া বেগম আর কাজের মহিলা ঋতুর মাও আছে। জাবিরের মেজাজটা ক্ষিপ্র হয়ে উঠল। কেউ তার আগমন টের পায়নি। সে হুট করে বাঁচ খায় শীতল কণ্ঠে বলে উঠল, তোকে কিচেনে ঢুকতে নিষেধ করেছিলাম না? রূপসহ অন্যরাও জাবিরের গলা শুনে চমকে উঠল। তার কথাটা শুনে চমকের বহর তরতর করে গণ্ডি পেরোল রূপের। এভাবে মায়ের সামনে কেউ জেরা করে? অসহায় মুখ করে একবার আফিয়া বেগমের দিকে তাকালো রূপ। আফিয়া বেগম মুচকি হেসে ছেলেকে বললেন, একটু আটটু রান্নাঘরে আসতেই পারে প্রয়োজন হলে। আফিয়া বেগমের কৈফিয়ত যেন আগুনে কেরোসিনের কাজ করল। জাবির আরও রাগান্বিত হয়ে আচমকা রূপের এক হাত টেনে ধরল। আগের মতোই শীতল ও কঠিন গলায় বলল, ঋতুর মার 14 গোষ্ঠীকে কাজে লাগাও, কত টাকা লাগবে চেক বাড়িয়ে লিখে দিব। তবু আমার বউকে ডাকবে না কিচেনে। বউকে দিয়ে কাজ করানোর জন্য ঘামঝুরি ইনকাম করি না। কথা শেষ করে টেনে রূপকে বের করে নিয়ে গেল জাবির। তার এমন বেপরোয়া কাণ্ড দেখে ভীষণ মজা পেয়ে ঋতুর মা মুখ টিপে হাসছিল। আফিয়া বেগম নিজের হাসি লুকিয়ে তাকে ধমক দিয়ে বলেন, হাসছ কেন বোকার মতো? ঋতুর মা হাসি আরও প্রশস্ত করে বলল, ছোট ভাইজান কিন্তু মেলা বউ পাগল গো খালাম্মা।
কথাটা শুনে আফিয়া বেগম আর হাসি চাপতে পারলেন না, নিজেও মুচকি হেসে ফেললেন। রূপের মাথার অসন্তোষজনক চিন্তাধারা উপড়ে ফেলতেই যেন জাবির আজ প্রস্তাব দিল সেই রূপকে ভার্সিটি নিয়ে যাবে, অথচ এই বিষয়ে রূপ কোনো অভিযুক্ত দূর টু শব্দ উচ্চারণ করেনি। কে জানে এই লোকের মতিগতি কখন কি হয়। তৈরি হয়ে সদর দরজা পেরোতেই রূপ দেখল বাইক নয়, আজ গাড়ি নিয়ে অপেক্ষা করছে জাবির। এটা কিছুদিন আগে কেনা নতুন গাড়িটা, রাফিনেরটা সে নিজের সাথে নিয়ে গেছে। আর ছিল একটা যেটাতে ইশতিয়াকাঙ্কেরা দুই ভাই একসাথে আসা যাওয়া করেন, এর মধ্যে ড্রাইভার রাখা হয়েছে। সে অফিস থেকে গাড়ি ফিরিয়ে আনে যেন বাড়িতে প্রয়োজন হলে কেউ ব্যবহার করতে পারে। জাবিরের গাড়িতে আগ্রহ ছিল না, কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হয়ে যায় হুটহাট, তাই নিজেই কিনে ফেলেছে। ধবধবে সাদা গাড়িটা রোদে পড়লে কেমন খানিকটা চিকচিক করে, কিন্তু শত চিকচিক করলেও রূপের মন কাঁদতে পারল না। তার তো বাইকে যাওয়ারই লোভ বেশি। তাছাড়া এখন গাড়িটা অপেক্ষমান দেখে রাফিনের সাথে পুরনো দিনগুলো চোখের সামনে ভেসে উঠতে চাচ্ছে। রূপ মনে মনে এক অদৃশ্য ঝাঁটা তৈরি করে মস্তিষ্ক থেকে সেসব ঝেঁটে বিদায় করল। জাবিরের তীক্ষ্ণ একটানা হর্নের ভাবনার ছেদ ঘটল ওর। রূপ এগিয়ে আসতে দেখেও একটানা বাজিয়েই যাচ্ছে। রূপের ইচ্ছে করছে হর্ন স্পিকারের কাছে জাবিরের কানটা চেপে ধরে যদি হর্ন বাজাতে পারত ও, তাহলে শান্তি লাগত। রূপ উঠে বসলেও জাবির গাড়ি স্টার্ট করল না। রূপ বিরক্ত মুখে চাইতেই সে একটু পর হুমকি দিল, বেল্ট কি তোর বাপে বেঁধে দিয়ে যাবে? রূপ বলতে চাইল বাপ নিয়ে কথা বলবেন না, তখনই স্মরণ হলো বহুদিন আগেও একবার জাবির বাপ নিয়ে কথা বলেছে। রূপ তাতে গলা উঁচিয়ে প্রতিবাদ করায় সে বাপ থেকে ভাইয়ের উপর ঘুরিয়েছে কথা। সেটা মনে পড়তে রূপ আজ সবার কথাই উল্লেখ করে দিল, যেন কাউকে টানতে না পারে। ও চোখ কুচকে অসামান্য বিরক্তি নিয়ে বলল, একদিন বলেছি না বাপ মা আত্মীয় স্বজন নিয়ে কথা বলবেন না? ঠিক আছে, তাহলে কি তোর বান্ধবীর ভাই এসে বেঁধে দিবে? রূপের বিশ্বাস হতে চাইল না। একজন লোক কি করে এত অসহ্যকর হতে পারে? কোথাকার কথা কোথায় প্যাঁচ কাটে। রূপ এক ঝটকায় মুখ ফেরালো জানালার দিকে। মুহূর্তের মধ্যেই জাবিরের মাথাটা নিজের বুক বরাবর অনুভব হতেই বিস্ফোরিত চোখে চাইল ও। দেখল জাবির ঝুঁকে এসে বেল্ট বেঁধে দিচ্ছে ওর। মুখ ভেঙচে চোখ উল্টালো, মনে মনে স্বস্তি পেল রূপ। ও তো উল্টাপাল্টা কিছু ভেবেছিল, তেমন কিছু না হওয়ায় স্বস্তি পেয়েছে। আসলে বেল্ট বাঁধাটা ওর ভালো লাগে না। জাবির সরে গিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেবার পর আস্তে করে নিঃশ্বাস ফেলল রূপ। এতক্ষণ পর হঠাৎ ওর দৃষ্টি সামনে স্থির হল। গাড়ির আপার ড্যাশবোর্ড এরিয়াতে চোখ পড়তেই রসগোল্লার মতো চোখ বড় করে চমকের প্রকাশ ঘটাল ও। হুট করে এক লহমায় কখন ঠোঁটে হাসি ফুটে উঠেছে নিজেও জানল না। তুষার শুভ্র দুটো ছোট্ট প্রাণী নড়াচড়া করছে ড্যাশবোর্ডের উপর। রূপ দুই হাতে প্রাণী ছোঁয়া মেরে তুলে নিল দুটো স্কটিশ ফোল্ড বিড়ালের বাচ্চা। এত ছোট যে এক একটা ওর হাতের আঙ্গুলের ডগা থেকে কবজি পর্যন্ত হবে। অবাক মুখে ওগুলোর তুলতুলে শুভ্র গায়ে হাত ঘষে দিল। মুচকি হাসিয়ার বিস্মিত নেত্রদয় নিয়ে তাকালো জাবিরের দিকে। জাবির একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। স্টিয়ারিংয়ে দক্ষ হাত খুঁড়িয়ে সামনে চলতে লাগল। এক ঝলক তীব্র বাতাস খোলা জানালা দিয়ে রূপের মুখে আছড়ে পড়ল চলন্ত গাড়ির বদৌলাতে। ও জাবিরের দিকে নজর রেখে চোখ মুখ থেকে চুলের রাশি সরিয়ে অবিশ্বাস্য গলায় বলল, এগুলো কোথা থেকে এলো? জন্ম দিয়েছি। রাস্তায় দৃষ্টিরত জাবিরের তীর্যক কথায় খানিকটা চুপসে গেল রূপ। কত উচ্ছ্বসিত হয়েই না প্রশ্নটা করেছিল ও, কিন্তু আনন্দ হারালো না মুখ থেকে। জাবিরের ফাজলামি উপেক্ষা করে আগের হাসি আর উৎফুল্ল স্বর ঘরেই রেখে শুধালো, ক্রসড? অরিজিনাল। রূপ খুশিতে বাকবাকুম করে কিছু বলতে যাবে, কিন্তু হঠাৎই কিছু একটা মাথায় আসায় স্থির হয়ে গেল। মনে পড়ল মাত্র কিছুদিন আগে ক্যাট রিলেটেড একটা ফেসবুক পেজে নক করেছিল। ইনবক্সে নক নয়, কমেন্ট করেছিল। জানতে চেয়েছিলে একজোড়া স্কটিশ হাইল্যান্ড ফোল্ড কিটেনের প্রাইস। পেজ ওনার জানিয়েছে রূপ যেটা চাইছে সেটা আপাতত স্টক আউট, ইম্পোর্টেড হতে মাসখানেক লেট হবে। সে চাইলে দেশি বা বিদেশির মধ্যে অন্য জাতেরটা নিতে পারে, যেমন পার্সিয়ান বাচ্চা। রূপ নাকচ করে দিয়েছিল। পার্সিয়ান দুটো আগে পুষেছিল, এবার অন্যটা কিনতে চায়। ঘটনাটা মনে পড়তেই ঠোঁট চেপে চোখ ছোট করল ও। সামনে স্থির জাবিরের মুখ পানে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ধারালো কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি আমার সোশ্যাল প্ল্যাটফর্মগুলো হ্যাক করে নিয়েছেন? জাবির একবার ফিরে চাইল, তার মুখের ভাবের তেমন পরিবর্তন হয়নি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তোর বুদ্ধির দৌড় এ পর্যন্তই। রূপ চোখ মুখ আরও শক্ত করে বলল, না হলে হুট করে ক্যাট হাজির করলেন কেন? তাও আবার আমি যেটা চেয়েছি সেইম জাতেরটা? জিন মারফত সংবাদ পাননি নিশ্চয়ই। এবার সত্যিই হতাশ হল জাবির। সে পাশের গ্লাস দিয়ে একবার বাইরে তাকিয়ে আবার রূপের দিকে তাকালো। তারপর আবারও সামনে মনোযোগ ধরে বলল, তোর পাবলিক পোস্টে কমেন্ট করলে যে সেটা ফ্রেন্ড লিস্টের ব্যক্তিরা দেখতে পায়, এটুকুও জানিস না? রূপ আতকে উঠে চোখ বড় করে ফেলল। জেরা করতে গিয়েও আক্রমণাত্মক ভঙ্গিতে সিট থেকে সামান্য হেলে গিয়ে এখন তড়িৎ আবার সোজা হয়ে গলা একটু মেকি ঝেড়ে আমতামতা করে বলল, ওহ, মনে ছিল না অ্যাকচুয়ালি।
জাবির বিড়বিড় করে বলল, মন থাকলেই না কিছু মনে থাকবে। বিড়বিড় করে বললেও যথেষ্ট শব্দেই বলেছে জাবির, আর সেটা যে রূপকে শোনানোরই প্রয়াস তা বুঝতে পেরে ক্যাটক্যাট করে উঠল রূপ। মন নেই আমার? জাবির না তাকে ভাবকের স্বরে বলল, আছে নাকি? থাকলে সেটা কাজে লাগাস না কেন? মরিচা পড়বে, নয়তো ঘুণ পোকে খাবে দেখিস। রূপ চোখ ছোট করে তাকিয়ে রইল। মুহুর্মুহু তাকে অপমান করা ছাড়া এই লোকের কি শান্তি নেই? ও দাঁত পিষে বলল, আপনার মুখের কথার চেয়ে করলার জুসও বেশি মিষ্টি হবে। জাবির নির্লিপ্ত ভঙ্গিতে বলল, সেম টু ইউ। রূপ খেপে উঠে বলল, মোটেও না, আপনার মতো আমি কেন, গোটা পৃথিবীর কোনো প্রাণী নেই। জাবির এবার এক পলকের বেশি সময় পর্যবেক্ষণ করল রূপকে। ওর ফুঁসে ওঠা মুখে চেয়ে বলল, আমার মুখের কথা করলার মতো হলেও মুখের অন্য জিনিসটা কিন্তু মধুর চেয়েও মিষ্টি। অবিশ্বাস্য মনে হলে হাতে কলমে টেস্ট করে দেখতে পারিস। রূপের কয়েক সেকেন্ড লেগে গেল জাবিরের কথার অর্থ বুঝতে। যখন বুঝল সে অন্য জিনিস বলতে চুমু বুঝিয়েছে, চোখ বন্ধ করে ও মুখ ঘুরিয়ে নিল চটজলদি। বিড়বিড় করে উচ্চারণ করল, অসভ্য লোক। এরপর থেকে কিছুটা নিয়মিতই রূপকে আনা নেওয়া করতে লাগল জাবির। হয়তো তার ব্যস্ততার হিড়িক কমেছে। এরই মাঝে একদিন বেঁধে গেল বিপত্তি। জাবির ফোন করে জেনে নিয়েছে কখন ফিরবে রূপ। সেই মোতাবেকই এসে হাজির হল। কিন্তু গাড়িতে বসতে না বসতেই তেতে উঠল রূপ। ঝাঁঝালো স্বরে জানতে চাইল, আপনাকে বলেছিলাম না ওই লোক মানে চৈতির ভাইয়ের সাথে আমার কিছু নেই, আর আমি কনফেস করে তার ভুল প্রত্যাশাটাও ভেস্ত দিয়েছি অলরেডি? তাহলে কেন আমাকে পৌঁছে দেবার পরও গাড়ি নিয়ে বসে থাকেন? আবার আমি নির্ধারিত যেই সময়টা বলে দিই তার 1 ঘন্টা আগে পৌঁছে যান কেন? কি ষড়যন্ত্র রচনা করছেন? কি চাচ্ছেন আপনি বলবেন? এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে দৃষ্টি সামনের পিচ ঢালা রাস্তায় আবদ্ধ রেখে জাবির উত্তর দিল অক্কপটে, তোকে যারা পছন্দ করে তাদের সামনে ঠেসে চুমু খেতে চাই তোকে। এটাই ষড়যন্ত্রের ফাইনাল ডিসিশন। জাবিরের নির্লিপ্ত স্বরে বলা কথাটা যেন কামান দাগানোর মতো শোনালো রূপের কানে। এমনই চমকালো, বজ্রপাতে শক্ত হয়ে যাওয়া ব্যক্তির মতো বিস্ফোরিত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকল। হুঁশ যখন ফিরল, শশব্যস্ত হয়ে নাক ফুলিয়ে মুখ সরিয়ে নিল বিরক্তিতে গজরাতে গজরাতে। বলল, কথার কি সৌন্দর্য! ছি, কানের সমাধি হয়ে গেছে আমার। প্রথমে হতবিহ্বল চাহানি, তারপর রাগে নাক ফুলিয়ে ওর অনুযোগ দেখে ঠোঁট চেপে হাসল জাবির। রূপের গা আরেকটু জ্বালিয়ে নিরপরাধ ভঙ্গিতে বলল, ওদের বুঝাতে হবে তো, হোয়াটস মাইন ইজ অনলি মাইন। রূপ আর ফিরল না, জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। জাবির বলল, রাফিন সাদাফের চ্যাপ্টার আপাতত স্থগিত। তোর ভাবির ভাই রাহাতের সাথে যে লটর ঘটর ছিল তোর, সেসবও আমার অজানা নয়। রূপ মুখ হাঁ করে স্তম্ভিত চোখে ফিরে চাইল। হতবাক গলায় বলল, লটর ঘটর মানে? কি ভাষা এইসব? এগুলো আপনার সাথে যায়? তাছাড়া এমন একটা সাধারণ সম্পর্ককে আপনি কি করে অদ্ভুত রকম বাজে নামকরণ করতে পারলেন? রাহাত ভাইয়ের সাথে আমার শুধুই হালকা পাতলা ফ্রেন্ডশিপের সম্পর্ক, যেমন ছোটবেলায় আপনার সাথে ছিল। তো এখন আমাকে বিয়ে করেছিস, ওকেও করবি নাকি? রূপ কি পাগল? নাকি আমাকে বানাতে চাচ্ছেন? নাকি রাহাত ভাইয়াকে ভাবছেন সে কি ছাগল নাকি যে একজন বিবাহিতা মেয়ের দিকে ওইসব নজর দিবে? আপনার চিন্তাধারা এত নিকৃষ্ট জানতাম না। ছি! বহু ছেলেদেরই বিবাহিতাদের উপর আগ্রহ থাকে। বিবাহিতাদের সাথে ঘেঁষার আকাঙ্ক্ষা এদের অবিবাহিতাদের চেয়ে বরং এক কাঠি বেশিই থাকে। রূপ এই পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বলল, তো আপনি কয়জন বিবাহিতার সাথে ঘেঁষেছেন, স্টুপিড লোক? জাবির গাড়ি একবার তীক্ষ্ণ মোড় ঘুরিয়ে রাস্তায় নজরে রেখে অসহায়ের ভাব করে বলল, আমি বেচারা তো নিজের আপন দলিলকৃত রেজিস্টার্ড লিগাল ভ্যালিড বউয়ের সাথে ঘেঁষার সুযোগ পেলাম না আজও। আর তো হন্যের বউ। গাড়ি এসে ইয়ার্ডে থামল। থমথমে মুখে আশেপাশ না দেখে সোজা বিড়ির ভেতরে ঢুকল রূপ। একটু পর টের পেল পাশে পাশে জাবিরও আসছে, অথচ এই সময় তার অফিসে যাওয়ার পুনরায়। হয়তো রুম থেকে কিছু নিবে বা রেস্ট নিয়ে চলে যাবে আবার। রূপ এত কিছু না ভেবে গটগট করে রুমে গেল। আগে শাওয়ার নিয়ে শরীর আর মাথাটা ঠান্ডা করা জরুরি। গোসল সারে বেরিয়ে জাবিরকে রুমে না দেখে শান্তির নিঃশ্বাস ফেলল রূপ। নিচে গেল খাওয়া দাওয়া করার জন্য। একটু পরেই খেয়াল করল বসার ঘর থেকে জাবিরের কণ্ঠস্বর ভেসে আসছে। সে ফোনে কথা বলছে, অর্থাৎ অফিসে যায়নি ফেরত। সেসব আপাতত ভাবল না রূপ। চোখে রাজ্যের ঘুম জড়ো হয়ে আছে ওর। খালামণি নেই, খেয়ে দিয়ে রেস্ট নিতে চলে গেছেন। একা একা বেড়ে খেতে ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতে হলো। একবার মনে হলো জাবিরকে কি খেতে ডাকা উচিত। তারপর আবার ভাবল ভালো মানুষই দেখিয়ে ডাকলে আবার এ নিয়েও টেস্ট করবে নির্ঘাত। সুতরাং মহত্বের চিন্তাবাদ। খেয়ে দ্রুত রুমে গেল রূপ। কিছুক্ষণ বসে থেকে তারপর শোবে। খাওয়ার পর সাথে সাথে শোয়ার অভ্যেস বিশেষ সুবিধার নয়। ফোনটা হাতে নিয়ে বিছানার উপর পা গুটিয়ে বসল হেডবোর্ডে হেলান দিয়ে। খানিক বাদেই ভেজিয়ে রাখা দরজাটা খুলে যাওয়ার শব্দে ফিরে তাকায় রূপ। জাবির প্রবেশ করেছে, হাতে মোটা মোটা ফাইলপত্র। রুমের কোণের দিকে এগিয়ে গেল সে। রূপ ফোনটা নামিয়ে হতাশ ভঙ্গিতে বলল,
আমি এখন একটু রেস্ট নিব। আপনি এ সময় কেন আসলেন ডিস্টার্ব করতে? রুমটাতে একটু একা থাকবো ভেবেছিলাম। যখন তখন টপকে যান আমার মেজাজের 14টা বাজানোর জন্য। জাবির ফাইলগুলো রেখে কাভার্ড লাগিয়ে ফেলল। রূপের দিকে তাকিয়ে পুনরায় অফিসে যাওয়ার সিদ্ধান্তটা বদলে নিল 1 সেকেন্ডে। শার্টের দুটো বোতাম খুলতে খুলতে বলল, আমিও রেস্ট নিব, শব্দ করব না। রূপ বিরক্ত ভঙ্গিতে শুয়ে পড়ল। অন্য পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করেছে ও। মিনিট 2 পরই টের পেল জাবিরও সত্যি সত্যিই শুয়েছে। মুহূর্ত বাদে রূপকে বরফের মতন জমিয়ে দিয়ে অভাবনীয় এক কাণ্ড করল। পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ রেখেছে জাবির। রূপ চমকে উঠে সরানোর চেষ্টা করে বলল, এসব কি, সরুন। জাবির বন্ধ চোখে হাসকি স্বরে উচ্চারণ করল, জাস্ট একটু। সে লম্বা করে টেনে নিল রূপের গায়ের মেইলি ঘ্রাণ। বিষয়টা টের পেয়ে কেঁপে উঠল ওর সর্বাঙ্গ। ঘাড়ের কাছে শিরশিরে অনুভূতি ছেয়ে পড়ল নিমিষেই। পরমুহূর্তে আবারও ধাক্কা দিল হাত ঝাড়া দিয়ে। হঠাৎ আতকে উঠে উফ শব্দ করে সরে গেল জাবির। রূপ চোখ বড় করে মুহূর্তে পিছনে ফিরল। ওর হাতের আঘাত লেগেছে। বিষয়টা মাথায় নাড়া দিতেই দ্রুত জাবিরের গালে হাত বুলিয়ে তড়িঘড়ি শব্দে বলল, আল্লাহ, সরি সরি। তারপর অস্থির হাত উঠিয়ে চোখেও ছুঁয়ে দিল। কিন্তু পরক্ষণেই হঠাৎ কিছু মনে পড়তে মেজাজ খারাপ হয়ে গেল চট করে। চোখ কুটিল করে রূপ দাঁত কটমট করে বলল, মিথ্যাবাদী, আমার হাত তো আপনার মুখে লাগিয়েনি, বাহুতে হয়তো একটু লেগেছে। রূপ হাতটা সরিয়ে নেওয়ার আগে খপ করে ধরে ফেলল জাবির। সামান্য মাথা উঁচু করে কেমন নেশালো চোখে চেয়ে ভারী গলায় মিনতি করল, থাক না একটু। রূপ শুনল না, ও হাত আবার ঝাড়া দিয়ে বিছানা থেকেই উঠে গেল। জাবির উঁচু মাথাটা ধপ করে বালিশে রেখে হাত 2 দিকে ছড়িয়ে চেঁচাল, কোথায় যাচ্ছিস? খেয়ে ফেলব টাইপের একটা লুক নিয়ে ফিরে থেয়ে রূপ বলল, জাহান্নামে। ও আবার কিছুটা এগিয়ে যাওয়াতে পিছন থেকে জাবির আবার চেঁচাল, কাঁথা বালিশ নিয়ে যা, বেশ কিছুদিন থাকতে হতে পারে, স্বামীর অবদ্ধতার শাস্তিস্বরূপ। অর্থাৎ জাহান্নামে বেশ কিছুদিন থাকতে হতে পারে শাস্তিস্বরূপ। রাগে আগুন হয়ে রূপার ফিরেও তাকাল না। কটমট করে রুম থেকে বের হয়ে গেল। সোজা গেল শর্মির রুমে। এই অসময়ে শর্মি ওকে নিজের রুমে দেখে সন্দেহজনক চোখে তাকাল। রূপ বোকার মতো একটু হাসার চেষ্টা করে বলল, এমনি একটু গল্প করতে এলাম, বসি? না, দাঁড়িয়ে থাকো, এক পা উঠিয়ে, ধ্যানমগ্ন বকের মতো। শর্মির দুষ্টুমিতে রূপ খিলখিলিয়ে হেসে উঠল। ওর বিছানায় বসে খানিকক্ষণ ভংচং কথাবার্তা চালাল। তারপর একসময় ভনিতা সবটা ঢেলে বলল, চলো শুয়ে শুয়ে কথা বলি। শর্মি বুঝতে উঠতে পারছে না রূপের মতিগতি। রূপ শর্মির অপেক্ষা না করে নিজেই শটান হয়ে শুয়ে পড়ল। সোজা এসে তো আর শুয়ে পড়তে পারত না, তাই আরামে গল্প করার উছিলায় শুয়ে গেল। আর গল্পের প্রয়োজন নেই, শুয়ে পড়েছে, এবার ঘুমিয়েও যাবে। হলেও তাই। শর্মি টুকটাক কথা বলছে আর এর মধ্যেই ঘুমিয়ে পড়ল রূপ। ওর ঘুম বরাবরই দ্রুত এসে যায়। এর একটু পরেই ওকে খুঁজতে খুঁজতে শর্মি ঘর পর্যন্ত এলো জাবির। জাবিরকে দেখে তখন ব্যাপারটা কিছুটা বুঝল শর্মি। জাবিরের আড়ালে মুখ টিপে হাসল। রূপের ঘুমন্ত মুখে সামান্য সময় তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল জাবির। তারপর আবার অফিসে যাওয়ার জন্য পা বাড়াল। বাড়িতে থেকে আর লাভ নেই। বাংলা বর্ষের প্রথম দিন, পহেলা বৈশাখ বা নববর্ষ। শর্মি রুমু মিলে আজ ঘুরতে বের হবে। ওরা দুজন মিলে রূপকেও চেপে ধরল সাথে যাওয়ার জন্য। রূপের মন মেজাজ 2 দিন যাবৎ বিক্ষিপ্ত কিছুটা। হুট করে এই প্রস্তাবে তাই অমত করল না। ভাবল ঘোরাঘুরি করলে হয়তো শান্ত হবে মন। ও চৈতিকেও ফোন করে আমন্ত্রণ জানাল। কিছুদিন আগেই শর্মির রুমু আর রাজিয়া বেগমের সাথে শপিংয়ে গিয়েছিল রূপ। উদ্দেশ্য নববর্ষ উপলক্ষে কেনাকাটা। রাজিয়া বেগম রূপকে সাদা লালের মিশ্রণে খাঁটি বৈশাখের সাদৃশ্য একটা শাড়ি উপহার দিয়েছেন। শর্মি রুমু শাড়ি পরেই বের হবে। সেই অনুযায়ী রূপও শাড়ি হাতে দরজা আটকে বসে রইল, তৈরি হবে। ওর শাড়ি পরার তেমন অভ্যাস নেই। বিয়ে ছাড়া শেষবার পড়েছিল হিমিয়াপুর বেবি শাওয়ারে। সেদিনের কথা মনে পড়তেই গত 2 দিনের অসহনীয়তা আবার মাথায় চেপে এলো। সেদিন কেন রাফিন এত স্পর্ধা দেখিয়ে রূপকে চুমু খেয়েছিল? যদি তার মনে ভালোবাসার উপস্থিতি না থেকে থাকে? রূপ মনে মনে গালি দিল, চরিত্রহীন কোথাকার। ওরা 3 জন বের হয়ে সদর দরজার কাছে পৌঁছাতেই পিছন থেকে আফিয়া বেগম ডেকে উঠলেন। এগিয়ে আসতে আসতে বললেন, বের হচ্ছ যে জাবিরকে জানিয়েছ রূপ? ফিরে এসে আবার হাঙ্গামা না করে। রূপ ইতস্তত মুখে নিঃশ্বাস ফেলল। শর্মি পাশ থেকে ওরা হাত টেনে বলল, ইস মা, আমাদের সাথেই তো যাচ্ছে, এত বলাবলির কি আছে, যাও তো। আফিয়া বেগম মাথা নাড়লেন। ওরা বের হয়ে নির্দিষ্ট পার্কে পৌঁছায়। সেখানে যেতেই চৈতিব দেখা মিলল। রূপ ভ্রুকুচকে দেখে সবার ঠোঁটে পরনের শাড়ির মতোই লাল লিপস্টিক মাখা, শুধু ওর নিজের ঠোঁটে ভিন্নতা। সাধারণ একটা গ্লস দিয়েছে মাত্র।
লাল রংটা বড্ড ক্যাটকেটে লাগে ওর। এই নয় শুধু, আরও অসামঞ্জস্যতা লক্ষ্য করল, ওদের তিনজনেরই চুল খুলে রাখা, শর্মিরটা সামান্য কার্লও করা নিচে, শুধু ওই ক্লাচারে বেঁধে রেখেছে চুল, মাঝখানে বিভক্ত করে দুই পাশে সরিয়ে অল্প একটু উঁচুতে। সামনের ছোট চুলগুলো ঝরঝর করে চোখে মুখে আসছে বারবার। ওগুলো ক্লাচারের সীমাবদ্ধতায় আটছা না। ওরা তিনজনের হাতে পায়ে আলতা রাঙানো হলেও রূপ সেসবের ধার দিয়ে যায়নি। কোনোরকম কাজও লেগেছে একটু চোখে, আর এতেই ওকে নজরকাড়া লাবণ্যময় লাগছে। প্রকৃত সৌন্দর্য দৃশ্যমান করতে হলে সাজ সরঞ্জামের ঘাটতি থাকা আবশ্যক। চৈতি আজ্ঞাল হাসে মন্তব্য করেই ফেলল, একদম বউ বউ হয়েছে তোর লুকটা রূপ, দেখলেই বোঝা যাচ্ছে বিবাহিতা সুন্দরী সুশীলা রমণী। রূপ মৃদু হাসল, কিন্তু এর পরই যে কথাটা বলল চৈতি, তাতে আর হাসিটা ধরে রাখা গেল না। চৈতি চোখের পাতা দুষ্টের মতো ঝাপটে প্রায় ফিসফিস করে বলল, মহাশয় দেখেছে এই রূপে ওনার রূপকে? চোখের পলক নিশ্চয়ই ফেলতে পারেনি, মাছের মতো নিষ্পলক বনে গিয়েছিল, ঠিক কিনা বল? চৈতি খিলখিল করে হেসে উঠলেও রূপ নাক ফুলিয়ে ফেলল। ছোট চোখে চেয়ে বাহুতে চাপড় মারল চৈতির। ওদের ঘোরাঘুরি শেষ হতে হতে রাত হয়ে গেল অনেক। বাড়ি যখন ফিরে এলো, রূপ দরজায় পা রেখে সিঁড়ির সামনেই সাক্ষাৎ হয়ে গেল জাবিরের সাথে। মনে হচ্ছে সে আরও আগেই এসেছে। শাওয়ার নেওয়ায় চুল তখনও ভেজা, পরনে বাদামি টি শার্টের সাথে সাদা প্যান্ট। মনে হচ্ছে বাইরে যাওয়ার উদ্দেশ্যে নেমেছে, হাতে বাইকের চাবি। তার মুখের শক্ত ভাবভঙ্গি সুবিধার লাগছে না রূপের। এসে ওকে খোঁজাখুঁজি করেছিল নীলখাত। রূপ মাথা নিচু করে তাকে পাশ কাটিয়ে উপরে চলে গেল। জাবিরও বাইরে যাওয়ার সিদ্ধান্ত পাল্টে পিছু পিছু গেল ওর। রুমে ঢুকে দেখল খোলা চুলগুলো হাত খোপা করছে রূপ। বাহু উঁচু করায় শাড়ি সরে গিয়ে পেট খানিকটা উন্মুক্ত হয়ে পড়েছে, তাও শুধু এক লহমার জন্য। আর তাতেই জাবিরের কণ্ঠনালী শুকিয়ে গেল। এতক্ষণে রাগী মস্তিষ্কটা নমনীয় হয়ে এল কিছুটা। চোখ একদিকে ফিরিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে আবার তাকালো। রূপ জামাকাপড় বের করছে চেঞ্জ করার জন্য। জাবির রাশভারী স্বরে বলল, নেক্সট টাইম কোথাও গেলে আমাকে ইনফর্ম না করে বের হবি না। বিশেষ করে তোর এই বান্ধবী, বৈশাখ না জ্যৈষ্ঠ, ওর সাথে গেলে আবার প্রবলেম কি? আপনার কি মনে হয় সব জায়গায় ভাইকে নিয়ে ঘুরে বেড়ায় ও? জাবির উদ্ধত হয়ে কিছু বলবে, তার আগেই রাজিয়া বেগম হাজির হলেন রুমের দরজায়। ব্যস্ত স্বরে ডাকলেন, এই খেতে আয় তোরা, দেরি করবি না, এক্ষুনি আয়। বলে উনি ঘুরে দাঁড়ালেন। আর রূপ বলে উঠল, আমি খাবো না খালামণি, হাবিজাবি খেয়েছিলাম, এখন আর খেতে ইচ্ছে করছে না কিছু। রাজিয়া বেগম বললেন, সামান্য খাবি? আর একটা কথা নয়, জলদি আয়। জাবির, তুইও দাঁড়িয়ে আছিস কেন, চল। রাজিয়া বেগম তাড়া দিয়ে চলে গেলেন। অগত্যা রূপও নেমে এলো জাবিরের পিছু পিছু। চেঞ্জ করা হলো না তখনের মতো। প্রত্যেকে আছে খাবার টেবিলে। জাবির কি মনে করে যেন হঠাৎ রাগটাক সব ভুলে সুবোধ ছেলের মতো শান্ত মুখে খাচ্ছে। রূপ সেই শান্ত ভাব পরোক্ষ করে নিজেও প্রশান্ত হবে কিনা বুঝতে পারল না, নাকি এই শান্ত মুখ পরবর্তী ঝড়ের পূর্বাভাস। আপাতত কিছু বোঝা না গেলেও খানিক বাদেই বিষয়টা পরিষ্কার হল। খাবার টেবিলে রূপ আর জাবিরের সামনেই হঠাৎ রুমু বলল, শর্মিপু, আজ তোমার সাথে শোবো আমি। শর্মি হেসে বলল, ঠিক আছে আসিস। রুমু কিছুটা মুখ ফুলিয়ে বলল, আমি তো একেবারেই আসতে চাই ওপরে, আম্মু দিচ্ছে না। সময় হলে ঠিকই দেবে, তাছাড়া আমার পাশে রূপের রুমটাও এখনো খালিই আছে, শুধু কিছু হাবিজাবি জিনিসপত্র রাখা, সেগুলো সরিয়ে একটু গুছিয়ে নিলেই তুই শিফট হয়ে যেতে পারবি। শর্মি জানে না জাবির ওই রুমটাতে রাতে ঘুমায়। সে নয়, বরং বাড়ির কেউই জানে না, একমাত্র রাজিয়া বেগম ব্যতি রেখে। রুমু কিছুটা গোমরা স্বরে বলল, এসএসসিটা দিয়ে নিই একবার, তারপর আর কে আটকায় দেখি। নিজে থাকলে মা সারাদিনই নজরদারি করে কেবল। এদিকে জাবিরের এই নিয়ে কোনো ভাবান্তর না হলেও রূপ আতকে উঠল প্রায়। রুমু উপরে আসলে জাবিরের সাথে এক ঘরে থাকতে হবে রূপকে। জাবিরের অভিব্যক্তি শান্ত হলেও মনে যে কুটিল পরিকল্পনা চলছিল, তার খানিকটা বহিঃপ্রকাশ ঘটিয়ে খানিক বাদেই সে এমন একটা কথা বলল, যা শুনে রূপের আত্মা ছলকে উঠল আকস্মিক। তড়িৎ গতিতে এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে বুঝতে চাইল অন্য কেউ শুনেছে কিনা কথাটা। চলবে। সে প্রথম প্রেম আমার রূপাঞ্জনা, পর্ব ২৪, লেখিকা মেহেরুন্নিসা মিমি। রুমু উপরতলায় আসলে জাবিরের সাথে এক ঘরে থাকতে হবে রূপকে, এই ভেবে আতকে উঠল ও। জাবিরের অভিব্যক্তি শান্ত হলেও মনে যে কুটিল পরিকল্পনা চলছিল, তার খানিকটা বহিঃপ্রকাশ ঘটিয়ে খানিক পরে সে এমন একটা কথা বলল, যা শুনে রূপের আত্মা ছলকে উঠল আকস্মিক। তড়িৎ গতিতে এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে বুঝতে চাইল অন্য কেউ শুনেছে কিনা কথাটা। তোর ওইটা খুব সুন্দর, অলসো অ্যাট্রাকটিভ। রূপ চোখ বড় করে হতভাগ হয়ে চাইতেই জাবির নির্বিকার গলায় বুঝিয়ে বলল, নাভিটা।
আচমকা রূপের হাত থেকে ঝনঝন শব্দে চামচটা পড়ে গেল নিচে। মাত্রই খাবার মুখে দিয়ে নামিয়েছিল চামচটা। থতমত খেয়ে সেটা ওঠানোর জন্য নইতেই মাথায় লেগে প্লেটটা গেল কাত হয়ে। ভাগ্যিস প্লেটের খাবারগুলো শেষ হয়েছে প্রায়, নয়তো ওর এত স্বাদের শাড়িটাই যেত। খাবার টেবিলে সবাই যার যার মতো গল্পে মেতে আছে, তাই ওদের দিকে কেউ অত খেয়াল করল না সবাই। এক পলক চাইল শুধু। রূপ সোজা হয়ে বসতেই জাবির আবার একটু এগিয়ে এসে নিচু গলায় হুকুম জারি করল, খেয়ে ডিরেক্ট রুমে আসবি, এক পাও এদিক ওদিক নয়। ওটাতে চুমু না খাওয়া পর্যন্ত ঠিকমতো শ্বাস-প্রশ্বাস নিতে পারব না আমি। দেখা যাবে শ্বাসকষ্টের টান উঠে গেল, এরপর হাঁপানির রোগী ভেবে একসময় হাসপাতালে ভর্তি করিয়ে দিল সবাই মিলে। অত ভয়াবহ পর্যায়ে পৌঁছানোর পূর্বেই সামলে নিতে হবে ইমিডিয়েটলি। রূপের কটমট করে চাওয়া দেখে জাবির এক ভ্রু উঁচিয়ে কুটিল স্বরে বলল, দিবি না তাই তো? ছোটমার কাছে নালিশ করেই? তুই যে আমার কথা শুনিস না। অলিখিতভাবে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জটা রূপ পাকড়ে নিল যেন। নাক ফুলিয়ে বড় বড় দম নিয়ে মুখ ভেঙচে বলল, দেন এক্ষুনি পারলে, আমিও দেখি কত হিম্মত আপনার। জাবির গলা ঝেড়ে সতর্ক করল আগেই, পরে কপাল চাপড়াস না কিন্তু। সবাই ইতিমধ্যে উঠে গেছে। রূপ আর জাবির সবার পরে এসেছিল, তাই ওদের খাওয়া শেষ হয়নি তখনও। আফিয়া বেগমও টেবিলে নেই, রান্নাঘরে আর টেবিলে যাওয়া আসা করছেন। রাজিয়া বেগম টেবিলের টুকটাক গোছাচ্ছিলেন। প্লেটের খাবারটা চামচ দিয়ে নাড়তে নাড়তে জাবির আচমকা কথা ছুড়ল। রূপের মনে হলো কথা নয়, ডিনামাইট ফাটালো সে। ছোট মা, রূপ আমাকে খেতে দেয় না। কথাটা বলতে দেরি বিষম খেয়ে খাবার রূপের নাকে মুখে উঠতে দেরি হয়নি ছোটমার। রাজিয়া বেগম রূপের দিকে পানির গ্লাস এগিয়ে পিঠে হাত মালিশ করে শাসন করলেন, ধীরে খানা, তাড়াহুড়োর কি আছে এত? হ্যাঁ জাবির, তুই কি বলছিলি যেন? কি খেতে দেয় না তোকে? জাবির ছোটমার অলক্ষ্যে ঠোঁট টিপে হাসল একটু। রূপের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অন্তর্ভেদী দৃষ্টিতে। একরাশ আতঙ্ক চোখে নিয়ে তার দিকেই চেয়ে আছে রূপ। জাবির কপাল ঈষৎ কুচকে গম্ভীর হবার ভান করে বলল, বলেছিলাম একটু স্পেশাল কিছু বানিয়ে খাওয়াতে, রাজিই হচ্ছে না অকর্মাটা। রাজিয়া বেগম ভ্রু কুচকালেন। এই কথাটা এত ভনিতা করে বলার কি আছে তিনি বুঝলেন না। সোজাসাপটা আবদার করলেই তো কেউ একজন যত্ন করে কিছু বানিয়ে দিত। সেটা রাজিয়া বেগমও হতে পারেন বা তার নিজের মা। রাজিয়া বেগম আগ্রহের সহিত জানতে চাইলেন, স্পেশাল কি খাবি বল? আচ্ছা এই রূপ, তুই ওকে ডাবের পুডিংটা বানিয়ে খাওয়া না, তুই তো এটা ভালো পারিস। জাবির তুই ডাব নিয়ে আসিস তো কয়েকটা, কচিও না বুড়োও না, মাঝামাঝি ধাঁচের হতে হবে। রূপ হাঁপ ছেড়ে বাঁচল, বুকের ধুকপুকানি কমল খানিক। তবে সেটা সাময়িকের জন্য। এখনও আতঙ্কে আছে কখন ফট করে আবার অপ্রত্যাশিত কি বলে বাসে লোকটা। একরত্তি ভরসা একে করে না রূপ। জাবিরের অল্প বিস্তর সেই শয়তানি হাসি মাখা মুখে তাকিয়ে চোখ কটমাট করে মনে মনে ভাবল, ডাবের পুটিংয়ে বিষ মিশিয়ে খাওয়াবো একে, খবিস লোক। রাজিয়া বেগম প্লেট বাটি একত্রিত করে নিয়ে রূপকে জিজ্ঞাসা করলেন, কি রে, আর কি কি ইনগ্রিডিয়েন্ট লাগবে? ইঁদুরের বিষ 1 বোতল। কি? মনের কথাটা মনে উচ্চারিত না হয়ে কি করে যেন সশব্দে মুখে উচ্চারিত হয়ে গেছে বুঝল না। রাজিয়া বেগমের বিকট চিৎকারে চমকে গেল তাই। রূপের অসংলগ্ন মুখটাতে তাকিয়ে তিনি শশব্যস্ত কণ্ঠে বললেন, তোদের রুমে ইঁদুর হলো কি করে রে? রূপের চোখ মুখ সহায়হীন নিরীহের মতো হয়ে পড়ল। খালামণির প্রশ্নবোধক দৃষ্টি এড়িয়ে জাবিরের দিকে মুখ শক্ত করে তাকাল। অথচ জাবির নিচের দিকে তাকিয়ে একমনে খেয়েই চলেছে, যেন কিচ্ছুটি শুনতে পাচ্ছে না সে। খাওয়া ছাড়া এই মুহূর্ত পৃথিবীতে গুরুত্বপূর্ণ কাজ আর দ্বিতীয়টি নেই, থাকতেই পারে না। অমন ভাবলেশীন অভিব্যক্তি দেখে রাগে গা জ্বলে গেল রূপের। ও ঠাস করে চামচ রেখে উঠে গেল। একাগ্র চিত্তে খাওয়া শেষে জাবির আয়েসি ভঙ্গিতে রুমে গেল। বহুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও রূপের আসার নামগন্ধ নেই। জাবির ভালোই বুঝতে পারছে ওর লুকোচুরি। একে আজ উচিতেরও এক কাঠির উপরে শিক্ষাটা দিতে হবে, তবেই শান্তি হবে জাবিরের। গলা চড়িয়ে তার সারে হোম থেকেই ডেকে উঠল সে রূপের নাম ধরে। ডাকের সাথে মনে হলো বাড়ি শুদ্ধ কেঁপে উঠেছে। রূপ বসার ঘরে ফোন নিয়ে বসেছিল, ওর পাশে শর্মি আর আফিয়া বেগম টিভিতে সিরিয়াল দেখছেন। জাবিরের বাঁচখাই গলার চিৎকার শুনে সজোরে কেঁপে উঠে রূপের হাত থেকে ফোনটা ছিটকে পড়ল। মেঝেতে না পড়ে হ্যাচকাভাবে কাঁচের সেন্টার টেবিলে পড়েছে, তাই শব্দ যেন কয়েক গুণ বেশি হল। রূপের আতঙ্কিত মুখের দিকে মা মেয়ে দুজনেই বিব্রত ভঙ্গিতে তাকালেন। আফিয়া বেগম তাড়া দিয়ে বললেন, কি হলো, যাচ্ছ না কেন? রূপ একটা ফাঁকা ঢোক গিলিয়ে দরজা দিয়ে বাইরে তাকালো, তারপর আস্তে করে ফোনটা উঠিয়ে চলে গেল। অসংলগ্ন পায়ে সিঁড়ি বেয়ে উঠল।
এই মুহূর্তে রুনে গিয়ে জাবিরকে সম্মুখীন না হয়ে দুনিয়ার যে কোনো কোণে ঘাপটি মারতে পারলে নিজেকে সর্বসুখী ভাবত ও। কিন্তু তা হওয়ার নয়। ধীরে ধীরে দরজার সামনে দাঁড়াতেই হ্যাচকা টানে ওঠে ভিতরে নিয়ে গেল জাবির। দরজাটা খোলাই রইল। রূপ মনে মনে নিজেকে হাজারটা চর থাপ্পড় মারতে লাগল। কোন কুক্ষণে যে শাড়ি পরতে গেছিল, শাড়ি পরা তো নয়, সেটা এখন শনির অমানিসা কপালে ঝোলানোর সামিল হয়েছে। জাবিরকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আগিয়ে আসতে দেখল। এক ভ্রু উঁচিয়ে এসে প্রশ্নবোধক একটা আবহ তৈরি করে পায়ে পায়ে এগোচ্ছে। রূপ নড়ে উঠে শ্বাস টেনে ঢোক গিলল, পিছিয়ে গেল হুড়মুড় করে কয়েক কদম। তা দেখে যেন জাবির আরও অপ্রতিরোধ্য হল। সেও আচমকা তেড়ে এসে দেয়ালের সাথে চেপে ধরল রূপকে, চোখের চাহনিতে দুর্বোধ্য ক্রূরতা। এক হাত দেয়ালে ঠেকিয়ে আটকাল ওকে, অন্য হাত ট্রাউজারের পকেটে। রূপের অসহায় চাহনি দেখে মুখের টাঠিন্য দূর করে সূক্ষ্ম হাসল। হাসিতেও শয়তানি ভাবপূর্ণ। তেমন শয়তানি দৃষ্টিতে তাকিয়ে থেকেই ভারী কণ্ঠে বলল, পালাবি কোথায়? মধুর আবদারে চুমু খেতে দিবি না দায়িত্ব? এভাবে তোর শিক্ষা হবে না। ওয়েট। মুহূর্তের মধ্যেই গলা চড়িয়ে ডেকে উঠল সে, ছোট মা, দেখো তোমার ভাগ্নি আমাকে খেতে দিচ্ছে না। রূপ বিষমকে কানে হাত চাপা দিল। নিচ থেকে সাথে সাথে রাজিয়া বেগমের রাগত স্বরের উত্তর এলো, আবার কি খেতে দিচ্ছে না? রূপ, রাগাস না কিন্তু, আমাকে বলে দিচ্ছি, কি চাইছে দিয়ে দে। জাবির একই রকম উচ্চ স্বরে বলল, দেয় না তো ছোট মা, শুধু। কথা শেষ করার আগেই কঠিন করে তার মুখ চেপে ধরল রূপ। তারপর নিজেও গলা চড়িয়ে আমতা আমতা করে বলল, মুড়ি খালামুনি, মুড়ি। আমি মুড়ি খাচ্ছি, উনিও আমার কাছ থেকেই চায়। আলাদা বাটিতে নিয়ে এলে কি হয়? মুহূর্তেই রাজিয়া বেগমের উত্তপ্ত মেজাজের জবাব এলো, একসাথে খেলে কি হয়? তোরা দুটোই ভালো হয়ে যা বলছি, নইলে আমি আসলে কিন্তু দুজনেরই কান টেনে ধরব। জাবির ঠোঁট কামড়ে দাঁত বের করে হেসে বলল, শুনেছিস, যা চাই দিতে বলেছে, দিবি নাকি এবার ডেকে এনে কানমলা খাওয়াবো? রূপ রাগে কিরমির করে ধাক্কা মেরে সরালো জাবিরের হাত। জাবির ইচ্ছে করেই হেসে মুখে একটু হেলে পড়ল। পরের ধাক্কাটা রূপ তার বুকে দিল। ক্ষুব্ধ স্বরে ভীষণই অপ্রীতিকর একটা কথা বলে ফেলল ও হঠাৎ, আমার কি মনে হচ্ছে জানেন? আপনাকে বিয়ে করে বিরাট ভুল হয়েছে। এর চেয়ে আজীবন অবিবাহিত থাকলেও শান্তি পেতাম। সময় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও আপনি যেভাবে ডিস্টার্ব করেন, সেটা সহ্য হয় না আমার। আপনার চেয়ে রাফিন ভাইয়া তবুও খানিকটা ভদ্র ছিলেন। মনের দিক থেকে শয়তান হলেও আচরণে কখনো বিব্রত করেননি আমাকে। রূপের এ হেন অভাবনীয় অভিযোগে জাবিরের চোয়াল শক্ত হয়ে গেল এক নিমিষে। সে কয়েক মুহূর্ত রুড়োডখে তাকিয়ে রইল রূপের দিকে। চোখের কোণে লালচে ভাব দৃশ্যমান হচ্ছে। মিনিটখানেক পর ধাম করে দরজায় আঘাত করে হনহন করে বের হয়ে গেল সে। রূপ বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল, বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল মেঝেতে। মনে পড়ল রাফিনের মেসেজের কথা। গত 2 দিন আগে রাফিন রূপকে মেসেজে সরি জানিয়েছে। রূপ জানে না সরিটা আদৌ কি জন্য বলেছে, কারণ উল্লেখ করেনি, রূপও রিপ্লাইয়ে জিজ্ঞেস করেনি। রাফিন দেখা করতে চেয়েছে ওর সাথে বাইরে কোথাও। অযাচিত এই বিষয়টা রূপের চিন্তা চেতনা একেবারে উলটপালট করে দিয়েছে। যে কখনো ভালোবাসায় স্বীকার করেনি, সে সরি কেন বলবে? কিসের প্রেক্ষিতে? সাক্ষাতেরই বা কি প্রয়োজন? সময় যখন ছিল তখন তো পিছু হটে গেছে। এখন রূপ নিজেকে আত্মস্থ করে নিয়েছে যখন, আবার কেন কড়া নেড়ে যন্ত্রণা বাড়াতে চাচ্ছে? এসব ভেবেই উত্তপ্ত ছিল রূপের মস্তিষ্ক, আর তাই নিজের অজান্তে ও অনিচ্ছায় মুখ দিয়ে বের হয়ে গেছে এমন একটা অশুভনীয়, বাজে একটা কথা। জাবিরকে চুপচাপ ক্ষুব্ধ পায়ে চলে যেতে দেখে টেনশনে মাথা ব্যথা করতে লাগল ওর। জাবির যদি চেঁচামেচি করত বা ওর সাথে জবরদস্তিও করত, তাহলেও রূপের এত দুশ্চিন্তা হতো না, মেনে নিত। কিন্তু কথায় আছে, নিশ্চুপাটা বড় হাতিয়ার। সেই হাতিয়ারই যেন প্রবলভাবে মস্তিষ্কে আঘাত হানতে লাগল রূপের। রাত 1টার কিছু বেশি। সবাই ঘুমিয়ে পড়ায় বাড়িটা নিঝুম হয়ে গেছে। অথচ জাবির এখনও ফিরেনি। রূপ বারবার ফোন দিয়েও পাচ্ছে না। সে যখন ফিরল, রাত 2টা ছাড়িয়েছে। বারান্দা থেকে দেখতে পেয়ে রূপ দৌড়ে নিচে গিয়ে মেইন দরজা খুলে দিয়ে আবার রুমে চলে এলো। ও চায় না জাবির চেঁচামেচি বা কোনো রূপ জবরদস্তি করে নিচেই একটা তামাশা জুড়ে দেখ। জাবির টলমল পায়ে রুমে এসে রক্তিম চোখে তাকালো রূপের দিকে। ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটল তার। রূপ অসহায় মুখে ঢোক গিলল। জাবির শার্টের বোতাম খুলছে, খুলতে খুলতেই রূপের একেবারে গা ঘেঁষে এসে দাঁড়াল। রূপ পিছে গেল। জাবির এক হাতে কোমর খামচে ধরল ওর। উৎকট একটা গন্ধ নাকে আসতেই জাবিরকে সরাতে চেয়ে বলল, রূপ, আপনি আজেবাজে কিছু খেয়েছেন? ঠেলে সরানো হাতটা ধরে ফেলল জাবির। তীক্ষ্ণ হেসে জড়ানো জিভে জানালো, আ লিটল বেট। সিগারেট পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আপনি ওসবও খান? ভাবতেও পারিনি আমি, ছি। নাক ফুলিয়ে এক পলক তাকিয়ে আবার হাত ঝাড়া দিতে চাইলে জাবির শক্ত করে মুঠোতে নিল সেই হাত।
ঠোঁট দুটো ওর নরম গালের কাছে এগিয়ে এনে ফিসফিস করে উচ্চারণ করল, নাও আই ওয়ান্ট টু মিসবিহেভ জানেমান। রূপ আর কিছুই বলার মতো ফুরসাত পেল না। সে এতক্ষণ জাবিরের স্টাডি টেবিলটার সাথে ঘেঁষে দাঁড়িয়েছিল। জাবির এক হ্যাচকায় ও কোমর চেপে টেবিলে বসিয়ে দিল। টেবিলে বসার পরও জাবিরের উচ্চতার তুলনায় তার মাথাটা রূপের মাথা বরাবরই রইল কেবল। মদ খেয়ে পাগলের মতো আচরণ করছে জাবির। রূপের অজস্র প্রতিরোধ উপেক্ষা করে সে গলায় মুখ ডুবিয়ে রেখে কিস করল অজস্র। নিজের বুক ও বাহুতে রূপের হাতের ঠেলাঠেলিতে তিক্ত হয়ে হাত দুটো ধরে রাখল শক্ত করে। এবার আর শেষ অবলম্বনটুকু রইনি ওর। জাবির ওর কাঁধ থেকে মুখ সরাচ্ছে না, বরং প্রবলভাবে চেপে রেখেছে আরও। অসংখ্য চুমুতে অস্থির করে তুলছে রূপকে। দীর্ঘ সময় ধরে সে একই কাজ করে গেল অনবরত। নিঃশেষ হয়ে আসছে রূপের দেহের শক্তি ও নরণচরণ ক্ষমতা। অসার দেহে এতক্ষণের পিছনে হেলেনো মাথাটা এবার জাবিরের কাঁধে লাগল ও নিজের অজান্তেও। শক্ত পুরুষালী কাঁধে কপাল ঠেকতেই সুরসুর করে নাকে প্রবেশ করল পারফিউম আর অল্প বিস্তর ঘামের মিশ্রণের মাথা এলোমেলো করা এক সুবাস। মুখ থেকে আসা বাজে পানীয়র গন্ধ ঢাকা পড়ল সেই ঘ্রাণের আবরণে। এই ঘ্রাণ নাকে প্রবেশ করতেই রূপের অসার দেহ এবার পুরোপুরি বিধ্বস্ত হল। মনে হচ্ছে সংজ্ঞা হালিয়ে এক্ষুনি লুটিয়ে পড়বে জাবিরের প্রশস্ত বুকে। এর মাঝে আবার নিজের কোমল কাঁধে জাবিরের তপ্ত ঠোঁটার ট্রিম করা দাড়ি গোফের তীক্ষ্ণ খোঁচায় পৃথিবী অন্ধকার হয়ে গেল রূপের। নির্জীবের মতো পড়ে রইল জাবিরের কাঁধে। রূপকে ঘায়াল ও দুর্বল করতে পেরে জাবির যেন বিশ্বজয়ী ট্রফি পেয়ে গেছে। প্রেয়সীর এত সন্নিকটে এসে তারও নিজের বেহাল দশা হয়েছে। যদিও পানীয়র নেশাটা তার অতটা হয়নি। এখন মনে হচ্ছে নেশাটা হলেই বরং ভালো হতো। জ্ঞানহীনতায় রূপের শর্ত ভুলে আজ নিজের স্বার্থটা হাসিল করে ফেলতে পারত, যেটা সুস্থ মস্তিষ্কে সম্ভব হবে না। কিন্তু রূপকে সে আজ কঠিন করে আর শেষ ধরাটা না ধরলেও এত সহজে ছাড়বেও না। অন্যদের মতো আজ সেও রাফিনের সাথে জাবিরের তুলনা করার সাহসিকতাটা করেই ফেলেছে। এর শাস্তি ওকে আরেকটু ভুগিয়ে তারপর নিস্তার দিবে জাবির। সেই লক্ষ্য পূরণ করতেই টেবিল থেকে কোলে করে ওকে বিছানায় শুইয়ে দিল। রূপের হাপড়ের মতো উঠানামা করা বুকের উপর সে নিজেও শুয়ে পড়ল। রূপকে ধাতস্থ হতে, শ্বাস সুস্থির করার এক মুহূর্ত সুযোগ না দিয়ে আবার মুখ রাখল গলার ভাঁজে। ছোট ছোট চুমু খেয়ে একসময় গাঢ় হলো চুম্বন। তারপর ইচ্ছে করে বসিয়ে দিল দাঁতগুলো। শুষে নিতে চাইল যেন সমস্ত রক্ত এমনভাবে চেপে রাখল বেশ ভালো সুদৃশ্য কয়েকটা লাভ বাইট তৈরি হবে, সেটা নিশ্চিত করে বহুক্ষণ পর ছাড়ল জাবির। রূপের বন্ধ চোখের কম্পিত পল্লবে সন্তুষ্টির দৃষ্টি রেখে কুটিল হাসল সে। রূপের হতের আঙ্গুল তখন জাবিরের শার্টের টি শার্ট খামচে ধরা। এতক্ষণ ধরেও ধস্তাধস্তি করছিল কাঁধ সরানোর জন্য। নিঃশ্বাসে যেন ঘূর্ণিঝড় উঠেছে ওর। কিছুক্ষণ জাবিরের নড়াচড়া না পেয়ে লম্বা শ্বাস নিয়ে চোখ খুলল। পরক্ষণে চোয়াল শক্ত হয়ে দাঁতে দাঁত চাপল। কাঁধে একটা ধাক্কা মারতেই জাবির আবার আবদ্ধ করল দুই হাত। সেই সাথে আবার ঘনিষ্ঠ হল ওর চুলের ভাঁজে। অপ্রতিরোধ্য শিহরণের সেই তক্ষণ থেকে কেঁপে চলেছে রূপের দেহ। বিষয়টা আর বেশিক্ষণ হজম হয়নি জাবিরের। উন্মত্ত নেশায় মজে থেকেই মৃদু ধমক দিল সে, এমন বিচ্ছুর মতো করছিস কেন? চুপ করে শুয়ে থেকে আদর খা, নড়বি আর বাইট করব। একসময় রূপসত্যি হাল ছেড়ে দিল, চুপচাপ পড়ে রইল জাবিরের নিচে। তার অবাধ্য পুরুষসত্তার একটু অস্তিত্ব সামান্য টের পেয়ে মাথা ঝিমঝিম করছে ওর। বন্ধ চোখগুলো ঝাপসা হয়ে এসেছে। শরীর প্রচণ্ড বলহীন দুর্বল ঠেকছে। হাতের আঙ্গুলের ডগার থরথর কাঁপুনির সাথে যুক্ত হয়েছে প্রচণ্ড শীতলতা। কিছুক্ষণ পর ওর নির্লিপ্ততা টের পেয়ে জাবির স্বইচ্ছায় মুখ তুলল। চোখ ছোট করে বলল, সত্যি সত্যি চুপ হলি? না, ছটফটানিতে যে মজা সেটা নিশ্চুপতা ও নির্লিপ্ততায় নেই। মনে হয় যেন নির্জীব কলা গাছের সাথে রোমান্স করছি। রূপ কিছু না বলে মুখ ফিরিয়ে নিল। জাবির অনেকটা সময় তাকিয়ে রইল ওর মুখে। তারপর ওর হাত দুটো আন্দোচে ছেড়ে দিয়ে মাথা রাখল ওর কাঁধের ভাঁজে। চুপচাপ পড়ে রইল ওভাবেই। কিছুক্ষণ পর ভারী হাসকিস্বরে বলল, জড়িয়ে ধর। ও একটু থমকালো। সামলে উঠে ও বহুক্ষণ পর মুখ খুলে শীতল গলায় বলল, পারব না। জাবির উচ্চবাচ্য করল না, শান্ত স্বরেই শীতল হুমকি দিল, অর আইল খাদ দ্যাট প্লেস। ধরতে বলেছি, নয়তো আবার শুরু করলে কিন্তু আর ছাড়ব না। আই সোয়ার, কন্ট্রোল করতে পারব না। ভয়ে শুকনো একটা ঢোক গিলল রূপ। তারপর কম্পমান দুই হাতে উঠিয়ে আলতোভাবে জড়িয়ে ধরল জাবিরকে। ওর জড়িয়ে ধরায় জাবির আরও একটু ভার ছাড়ল ওর উপর। দুজনের শরীরের মধ্যে সামান্য ফাঁকাও নেই রূপ। অস্বস্তি আর অনুভূতির অচেনা তাড়নায় পায়ের আঙ্গুলগুলো খেচে রাখল। জাবিরের কঠিন আলিঙ্গনে মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে ও এক্ষুনি। বুকের উপর জাবিরের দেহটা ওর মন মস্তিষ্ক বেতাল করে দিতে সক্ষম হচ্ছে। জাবির হঠাৎ ঘুম ঘুম ভারী স্বরে কথা বলে উঠল। মাতালামিতে ভারী জিভ আর ঘাড়ে মুখ গুজে রাখায় কণ্ঠটা অস্পষ্ট শোনাল, তোর কি পুরুষ মানুষ সম্পর্কে সাধারণ নলেজ টুটুও নেই রূপ? তাদের যে একটা স্বাভাবিক ফিজিক্যাল নিড থাকে,
সেটা বুঝার মতো জ্ঞান বুদ্ধি আর বয়স তোর হয়নি? এত সিলি কিন্তু তুই নোস। কিভাবে পারলি এমন একটা শর্ত জুড়ে দিতে? সবটাই আমাকে যন্ত্রণার অনলে দগ্ধ করার প্রচেষ্টা, তাই না? মাতাল জাবিরের সোজা সবটা এমন স্বীকারোক্তিতে তব্দ খেয়ে গেল রূপ। কোনো রকম প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেল। জাবিরের কণ্ঠের রাগ অভিমান কিছুই ছিল না, কেমন ঠান্ডা একটা আকুলতা ছিল। না চাইতেও রূপের বুক কাঁপিয়ে দিয়েছে, যেটা মস্তিষ্ক নাড়িয়ে দিয়েছে। ও মূর্তির ন্যায় জমে গিয়ে ভাবনার জটলা পাকাতে লাগল। একটু পর টের পেল জাবিরের নিঃশ্বাস ভারী হয়ে পড়েছে, নড়াচড়া পাওয়া গেল না আর। ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে আলতো ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল তাকে। ঘুমের মধ্যে মানুষের গায়ের ভার দ্বিগুণ হয়ে যায়। 2 দিন পরের কথা। ড্রেসিং মিররের সামনে তৈরি হওয়ার পর চেয়ারে বসে নিচু হয়ে মোজা পড়ছে জাবির। এমন সময় অত্যন্ত ধীর পায়ে রূপ এসে দরজায় দাঁড়াল। জাবিরের পিঠ ছিল দরজার দিকে, আবার সে নিচু হয়েছিল, কিন্তু রূপকে বিস্মিত করে দিয়ে নিচু মুখে এসে বলে উঠল, কিছু বলবি? রূপ একটা ঢোক গেলে আস্তে করে রুমে প্রবেশ করল। জিজ্ঞেস করল, না দেখে কি করে বুঝলেন? জাবির মুখ তুলল না তখনও। নিজের কাজে ব্যস্ত থেকেই চমৎকার একটা উত্তর দিল, আই ক্যান স্মেল ইয়োর স্যান্ড ফ্রম মাইলস, জানেমান। কথাটা বলে তারপর তাকাল। ধীরে সুস্থে উঠে এসে রূপের দিকে ফিরে হাতঘড়ির বেল্ট আটকাতে ব্যস্ত হল। রূপ একটু দ্বিধা করে এগিয়ে এসে দাঁড়াল তার কাছাকাছি। সে রাতের পর থেকে জাবিরের সামনে পড়তেও ভয় পায় ও। আড়ষ্ট হয়ে কুকড়ে যায়, কিন্তু আজ সবকিছু উপেক্ষা করে কাজ আদায় করতে হবে। তাই ওসব আপাতত মন থেকে সরিয়ে জাবিরকে অবাক করে অদ্ভুত একটা কাজ করল রূপ। আলতো হাতে জাবিরের বুকের খুলে রাখা বোতামটা লাগিয়ে দিল। এত আলতোভাবে করল যে ওর হাতের একাংশ জাবিরের শার্ট ছুল না, শুধু বোতাম পর্যন্তই রইল আঙুলের ডগা। তবে এতটুকুতেও জাবির বিস্মিত। সে রাতের পর সে রূপকে ধাতস্থ হতে একটু সময় দিয়েছে, তাই 2 দিন আর জ্বালাতন করেনি। কিন্তু এখন রূপের নিচ থেকে অগ্রগতি দেখে সে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, মতলব কি? টাকা লাগবে। রূপের ফটাফট উত্তরে জাবির খানিকটা বিস্মিত হল। আবারও এক ভ্রু নাচিয়ে তীর্যকণ্ঠে শুধাল, সিরিয়াসলি? যাকে সেধে টাকা দিতে পারি না সে আজ টাকা চাইতে এসেছে? রূপ ভাবল এখন বিরক্ত হলে চলবে না, ঠান্ডা মাথায় কার্যসিদ্ধি করতে হবে। বিরক্তি চেপে তাই বলল, বউয়ের মতলব বলতে হাজবেন্ডরা তো একমাত্র এটাই বুঝে, তাই নাটক করে বললাম, আসলে আমি একটু চৈতিদের বাড়ি যাব, ওর বার্থডে আজ। জাবির একটু তকিয়ে থেকে চুপচাপ সরে গেল। দরজা দিয়ে বের হয়ে যেতে যেতে বলল, নট অ্যালাউড। রূপ চেঁচিয়ে বলল, প্লিজ। ততক্ষণে জাবির দরজা পেরিয়ে অদৃশ্য হয়ে গেছে। রূপ রাগে প্রায় কান্নার উপক্রম করে আবার চেঁচিয়ে উঠল, এই দাঁড়ান আপনি, আমি আবার খুলে দিব বোতাম। অসভ্য লোক। রূপ কাদো কাদো মুখ করে ভাবল কি করা যায়। চৈতি বহুবার করে অনুরোধ করেছে, আর রূপ কথাও দিয়েছে যাবে। সে ভেবেছিল আফিয়া বেগম বা খালামনির কাছ থেকে পারমিশন নিয়ে চলে যাবে, কিন্তু এখন দানটাই উল্টে গেল। ওনারা যে জাবিরের কাছে অনুমতি চাইতে বলবেন সেটা ভুলে গিয়েছিল রূপ। 7-5 ভেবে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নামল। জাবির তখনও সদর দরজা পেরোয়নি। রূপ ছুটে তার সামনে পথ আগলে কারণ মুখ করে বলল, প্লিজ জাবির মানে শুনুন না প্লিজ। যাই একটু, ওকে কথা দিয়েছি আমি, আপনাকেও কথা দিচ্ছি দ্রুতই চলে আসব। জাবির ভ্রু কুচকে একটা ভ্রু উচাল। রূপ অধৈর্য কণ্ঠে পুনরায় অনুরোধ করল, প্রয়োজনে আপনিই ড্রপ করে দিয়ে আসুন। জাবির ভ্রুজোড়া শিথিল সমান্তরাল করে ওকে ক্রস করে বলল, শর্ত? তারপর নির্লিপ্ত ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল। মুহূর্তেই রূপ আর্তনাদ করে উঠল, আপনি যা বলবেন তাই করব, শুধু আজ একবার যেতে দিন। ওকে কষ্ট দিতে পারব না আমি, বা ভুল ধারণা জন্মাতে দিতে পারব না। ও ভাববে এখনও ওর ধাইয়ের বিষয় নিয়ে রেগে আছি, সেই ধারণাটা সত্য প্রমাণ করতে চাই না আমি। জাবির থামল, পিছনে ফিরে কিছুক্ষণ রূপের অভিব্যক্তি পর্যবেক্ষণ করে কিছু বোঝার চেষ্টা করল, কিছু ভাবল। তারপর একটা রিল্যাক্স ভাব টেনে পকেটে 2 হাত গুজে স্ট্রেইট হয়ে দাঁড়াল। এক ভ্রু উঁচু করে নাটকীয় ভঙ্গিমায় শুধাল, যা চাইব তাই দিবি? রূপ একবার ফাঁকা ঢোক গিলল। আবেগে তাড়নায় ফেসে যাচ্ছে না তো আবার? ও জড়তার সাথে মাথা উপর নিচু করল। তা দেখে জাবি ঠোঁট কামড়ে চোখ ফিরাল অন্যদিকে। তারপর আবার ওর সরল মুখে টাকিয়ে বলল, ফাইন, ইউ ক্যান গো। রূপের চোখ দুটো চকচক করে উঠল আনন্দে। জাবির চুপ করে চলে গেল কিছু না বলেই। এ নিয়েও চিন্তিত হল রূপ। জাবির তো কিছু চাইল না, অর্থাৎ পরবর্তীর জন্য তুলে রেখেছে। নিশ্চয়ই সুযোগ বুঝে প্রতিকূল পরিস্থিতিতে নিরুপায় করবে ওকে। দীর্ঘ একটা শ্বাস নিয়ে আবার ফোঁস করে তা ত্যাগ করে তৈরি হতে গেল ও। চলবে ভাই রে ভাই, অর্ধেকের বেশি শব্দ ব্যয় হয়ে গেছে শুধু জাবিরের রোম্যান্স বর্ণনা করতে গিয়েই। সে প্রথম প্রেম আমার রূপঞ্জনা। পর্ব 25। লেখিকা মেহেরুন্নেসা মিমি। রূপের মিডটার্ম শেষ হয়েছে গতকাল,
কিছুদিন নির্বিঘ্নে ছুটি কাটাবেও। আজ তাই দুপুরবেলায় বাড়িতেই ছিল। এই মধ্য দুপুরে আজ অনেক দিন পর জাবির হাজির বাড়িতে। এসেই রূপের খোঁজে উত্তাল হল সে। মাথায় কাজের একগাদা পেশেন্ট নিয়ে ঘর্মাক্ত শরীরে সিঁড়ি বেয়ে উপরে গেল। রুমে গিয়ে কোথাও রূপকে খুঁজে পেল না। করিডোরে ঝুঁকে চেঁচিয়ে ডাকবে, এর মধ্যেই দেখল শফিক সাহেব বাড়িতে প্রবেশ করেছেন এইমাত্র। যত বেপরোয়া হোক, চাচার সামনে বউকে চেঁচিয়ে ডেকে রুমে আসার হুকুম করতে পারল না জাবির। মাঝে সাঝে একটু আধটু সংকোচ উঁকি দেয় তার মনের কোথাও। অগত্যা নিচে নেমে কিচেনে গেল। সেখানেও রূপ নেই। মা আর ছোট মা আছেন। আফিয়া বেগম অবিশ্রান্ত জাবিরকে দেখে হাতের কাজ রেখে জিজ্ঞেস করলেন, কিছু খুঁজছিস? কি লাগবে? জাবির ততক্ষণে পিছন ঘুরে চলেও গেছে অর্ধেক পথ। কিন্তু প্রশ্নটা শুনেছে সে। যেতে যেতে অনমনে বলে উঠল, আমার বউ। বসার ঘর থেকে শব্দ পেয়ে সেদিকে পা বাড়ায় এবার। রূপের অবয়ব নজরে আসতে আস্তে করে দাঁড়িয়ে পড়ল সে। নিশ্চুপে দরজায় দাঁড়িয়ে দেখল এক বাটি মটরশুঁটি কোলে নিয়ে সেগুলো ছিলছে রূপ। অত্যন্ত একাগ্রতার সাথে টিভিতে সেটে আছে চোখ দুটো। জাবির ভ্রু কুচকে টিভিতে চেয়ে দেখতে পেল শাওন দ্য শিপ নামক ভেড়ার একটা কার্টুন চলছে। সে বিস্মিত দৃষ্টি ঘুরিয়ে রূপের দিকে তাকিয়ে দেখল ভীষণ উত্তেজনা নিয়ে এক মনে দেখে যাচ্ছে ও। এক্সাইটমেন্টে হাতে ধরা মটরশুঁটি ছিলতে ভুলে গেছে, হয়তো টানটান উত্তেজক কোনো মোমেন্ট চলছে। এক মুহূর্ত পরই অপ্রত্যাশিত ঝরঝরে হাসির ঝংকারে নড়ে উঠল জাবির। খিলখিলিয়ে হাসিয়ে কাত হয়ে যাচ্ছে রূপ। খোলা চুলগুলো ঝরঝরিয়ে একপাশে এসে আছড়ে পড়ছে। দৃশ্যটা এত দৃষ্টিনন্দন যে অনমনেই জাবিরের ঠোঁটে মুচকি হাসি ফুটল। আধ মুহূর্ত পর ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে অন্যদিকে ফিরে চরম হতাশচিত্তে ভাবল, আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি কোথায়? আদর যত্ন করে নিজের বাচ্চা কাচ্চাকে কার্টুন দেখাবো, তা না, এখানে তো বউয়েরই কার্টুন দেখার বয়স পার হচ্ছে না। বাচ্চা হবে কি করে? জাবির হতাশায় দুদিকে মাথা নেড়ে দুঃখিত মনটা সামলালো আপাতত। তারপর হনহন করে হেঁটে গিয়ে দাঁড়ালো গিয়ে রূপের সামনে। টিভির দৃশ্য ঢাকা পড়তেই চোখমুখ কুঁচকে জাবিরের মুখে তাকালো রূপ। জাবির কোনো ভূমিকা ছাড়াই ক্ষিপ্রসারে বলল, তুই নাকি বাপের বাড়ি যাবি, আমাকে জানানো বা আমার পারমিশনের প্রয়োজন হয় না তোর? রূপ ঠোঁট চিপে আতঙ্কগ্রস্ত চোখে তাকিয়ে রইল। সেদিনের ঘটনার পর থেকে জাবিরের সামনে পড়লেই কুঁকড়ে যায় ও। যদিও এরপর জাবির আর তেমন পাগলামি করেনি এখনো, কিন্তু আজ মনে হচ্ছে এই রাগেও সে অভ্যেসমাফিক চিপকে পড়া প্রতিক্রিয়াটাই দেখাবে রূপবতীর ললনাটা। রূপ কোনো প্রকারে উচ্চারণ করল, এক্সাম শেষে ছোট্ট একটা ছুটি পেয়েছি, তাই ভেবেছি বাবা মাকে দেখে আসবো একটু। তারপর মুখ একটু গোমড়া করে বলল, আফটার অল কতদিন হলো যায়নি। কিন্তু আপনাকে কে বলল, আফি আন্টি নাকি খালামণি? জাবির রূপের পাশে সোফায় ধপ করে বসে রূপের ওড়না টেনে ঘর্মাক্ত মুখ মুছল। গায়ের কালো শার্টটা সামান্য ভিজে লেপ্টে আছে শরীরে। শার্টের উপরের একটা বোতাম খুলল সে। পুরুষালী বলিষ্ঠ বুকের কালচে পশম উন্মুক্ত হতেই তড়িৎ চোখ ফেরায় রূপ। জাবির হাঁ করে নিঃশ্বাস ফেলে সোফায় গা এলিয়ে বলল, শ্রদ্ধেয় মাদার ইন ল ফোন করেছেন, তুই নাকি যাচ্ছিস, তাই সাথে আমাকেও নিমন্ত্রণ করল। রূপ একটু উৎসাহিত হয়ে বলল, তো যাবেন? জাবির ওর দিকে ঘিরে শান্ত স্বরে বলল, এক্সকিউজ মি, আমি আপনার যাওয়াই ক্যান্সেল করে দিয়েছি ম্যাডাম। শাশুড়ি খালাম্মাকে মোটামুটি এক্সিলেন্ট একটা এক্সকিউজ দিয়ে ঠান্ডা করেছি। রূপ হতভিয়ল চোখে তাকিয়ে প্রায় কেঁদে ফেলার উপক্রম করল। রুষ্টস্বরে চেঁচিয়েও, কি বলেছেন আপনি? জাবির নিতান্ত ভদ্রলোকের মতো নিষ্পাপ হেসে বলল, বলেছি তো বিস্তর ঘটনা। তা কিছুটা এরকম, যখন তুই ওই বাড়ি যাবি জানিয়েছিস তখন সুস্থই ছিলি, কিন্তু এর পরপরই তোর পিরিয়ড স্টার্ট হয়েছে, নেতিয়ে পড়েছিস একদম। তাই কোথাও যাওয়া তো দূর, তুই নড়তেও কষ্ট পাচ্ছিস।
এই অবস্থায় এতদূর জার্নি করতে শাশুড়ি খালাম্মা নিজেই নিষেধ করলেন, বুঝবি? আমার কোনো দোষ নেই। উনি যদি মেয়েকে যেতে বারণ করেন, তাহলে আমি স্বামী হয়ে জোর করে তোকে পাঠিয়ে নিজের আত্মসম্মান বরবাদ করি কিভাবে? লোকে তো আমাকে কঞ্জুস ভাববে, মাক্ষী চুসও ভাবতে পারে। তারা ভাববে তোকে খাওয়াতে না পেরে ধরে বাঁধে বাপের বাড়ি পাঠাচ্ছি, নিষেধ সত্ত্বেও। বাই দ্য ওয়ে, মাক্ষী চুস মানে বুঝিস তো? লম্বা ফিরিস্তি দিয়ে জাবির ফিঁচেল হাসি নিয়ে তাকিয়ে রইল রূপের মুখে। এদিকে রূপ প্রায় কেঁদে ফেলল, সেই সাথে হতবাকও হল। এমন নির্লজ্জের মতো কথাগুলো সে কি করে নিজের শাশুড়িকে বলেছে? এসব শুধু এর দ্বারাই সম্ভব। রূপের কোনো উত্তর না পেয়ে জাবির নিজ উদ্যোগেই বর্ণনা দিল, যে লোক চায়ের উপর মাক্ষী মানে মাছি পড়লে সেটা কেউ চুষে তারপর ফেলে, একেই উর্দু বা হিন্দি ল্যাঙ্গুয়েজে মাক্ষী চুষ আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ কৃপণেরও বাপ। না বাপ না, কঞ্জুসের দাদা পরদাদার পর্যায়ের লোক আর কি। জাবিরের পিত্তি জ্বালানো হাসি দেখে রূপের মস্তিষ্কের রগগুলো জ্বলে উঠল। ও সোফার কুশান তুলে সজোরে আছড়ে ফেলল জাবিরের মুখে। এতে যেন বেয়াদব ধূর্ত লোকটার হাসি কমার পরিবর্তে আরও বৃদ্ধি পেল। ছি, কি বিভৎস কুৎসিত কথাবার্তা! ছি কি রে, ছি কি ফাজিল! একে তো বছরে ১৩ মাস থাকিস বাপের বাড়িতে, যাও দুদিনের জন্য আসিস, তাও আমাকে মাছির মতো দূর দূর করিস। একবার তোকে কঠিন মনোবাসনা নিয়ে ধরলে কিন্তু খবর করে ছাড়ব আমি, রূপের বাচ্চা। রূপ কিছুক্ষণ ত্যক্ত মুখে তাকিয়ে থেকে বলল, বছরে ১৩ মাস থাকি, পায় না? বিয়ের পর এতদিনে মাত্র একবার গেছি। আজ যাও একটু যেতে চাইলাম, সেটাও ভেস্তে দিয়ে এখন অপবাদ চাপাচ্ছেন ১৩ মাস বাপের বাড়ি থাকি? শয়তানের মহাগুরু আপনি, অসভ্য একটা! রাগে জ্বলন্ত মুখটা ঘুরিয়ে নিল রূপ। রূপের প্রদত্ত শয়তান উপাধিটা নির্ভুল প্রমাণ করে ফিচলে হেসে বলল, আচ্ছা যা, কমিয়েই বলি, ১৩ মাস না, ১৫-১২ মাস থাকিস, নাও হ্যাপি। রূপ আর কিছু বলল না। এর সাথে কথা বানানো মানে নিজের অপমান হাঁসের মতো টুকটুক করে ডেকে আনা। ও আবার কাপড় ভাঁজ করায় একাগ্রতা ঢালল, কিন্তু বেশি সময় পার হয়নি। আবার ঘটল সুবিশাল এক অঘটন। জাবিরের শার্ট প্যান্টগুলো আয়রনে পাঠানোর জন্য আলাদা করে রাখছিল রূপ। এর মধ্যে এক প্যান্টের পকেটে কিছু অনুভূত হলে টাকা বা জরুরি কাগজ ভেবে হাত দিল রূপ। যেটা বের হয়ে এলো সেটা একটা কাগজই। জিনিসটা আনমনে হাতে নিতেই রূপের চোখ দুটো ছিটকে বের হয়ে আসতে চাইল। পলক ফেলতে ভুলে গিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। একটু পর হুঁশ হতেই জিনিসটা ছুঁড়ে ফেলে লাফিয়ে পিছনে সরে দিল। কোনো কাগজ নয়, বরং চৌকোনা কাগজের একটা পাতলা বক্স। উপরের লেখা আর দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা কি। রূপের গা কাটা দিয়ে উঠল, ঘাড়ের কাছটা শিরশির করে উঠল। চোখ মুখ কুচকে সোজোরে চাচাল, ইউ, ছি ছি, ইয়াক! ওর এমন কই মাছের মতো লাফালাফিতে জাবির ল্যাপটপ থেকে চোখ তুলে চাইল সেও শাওয়ার নিয়ে বের হয়েছে মাত্রই। এক মুহূর্ত রূপের দিকে তাকিয়ে থেকে ফ্লোরে পটিত জিনিসটা সেও দেখতে পেল। তারপর আবারও রূপের দিকে তাকিয়ে ওর এক্সপ্রেশন দেখে হঠাৎ যেন বেশ মজা অনুভব করল জাবির। ঠোঁটের কোণে ফুটে উঠল চিরায়ত সেই শয়তানি হাসি। রূপ জাবিরের হাসুমুখে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে মুখ বিকৃত করে বলল, ছি, আপনি এসব নিয়ে ঘুরে গেড়ান? এসব রাখেন পকেটে? জাবির ঠোঁট টিপে হাসল। অস্কারপ্রাপ্ত অভিনেতার মতো মুহূর্তে মুখের ভঙ্গি আবার স্বাভাবিক শান্ত শোভদের মতো করে গেল। এক্সকিউজ মি, মিস বুদ্ধিহীনা, আমি ম্যারিড পারসন, এসব রাখতেই পারি সাথে, ইনফ্যাক্ট রাখাটাই উচিত, কখন প্রয়োজন পড়ে যায় বলা নাকি? রূপের চোখ দুটো অসহায়ের মতো হয়ে গেল। এই লোকের মনে তাহলে এসব চলে? আরও কত ইনোসেন্টই না ভেবে এসছিল। কোন দিন জানি এই জিনিসটা কাজে লাগাতে উঠে পড়ে লেগে যেত কে জানে। ভাবতেই রূপের ঘাড়ের কাছে লোমগুলো দাঁড়িয়ে গেল, গা কাটা দিয়ে উঠল আবার। রূপ রাগে অসহ্য হয়ে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু দরজা পর্যন্ত পৌঁছাতেই হুট করে পিছন থেকে টেনে ধরল জাবির। কখন এগিয়ে এসেছে সে কে জানে। রূপকে ঘুরিয়ে দাঁড় করালো দেয়ালে চেপে ধরে। রূপ বিস্মিত নেত্রে চেয়ে রইল আকস্মিক ঘটনায়। জাবির কিছুক্ষণ নিজের ঠুট চেপে ঘোর লাগা চাহনিতে চেয়ে রইল। জাবির এত কাছে আসে নিঃশ্বাস ঘন হয়ে গেল রূপের। ও চোখ দুটো বন্ধ করে প্রলম্বিত শ্বাস টেনে বুক ভরল। একটু পর জাবির হলকা গড়ায় বলল, ওটা আমার ফ্রেন্ড ফাজলামি করে পকেটে ঢুকিয়ে দিয়েছিল। রূপ চোখ মেলল, তারপর কুচকে গেল ওর ভ্রুগুলো। বিরক্ত হয়ে বলল, তো আপনি ফেলে দেননি কেন? জাবির ভ্রু কুচকে অবাক হওয়ার নাটক করে বলল, আশ্চর্য, ফেলব কেন? ওটা আমার দরকার হতে পারে না। রূপ চোখগুলো খিচে বন্ধ করে চোয়াল শক্ত করে বলল, আপনি একটা সাইকো। জাবিরেরও প্রত্যুত্তর করতে সময় লাগল না। ক্রেডিটটা অবভিয়াসলি তোরই। যার এমন আবেদনময়ী সেক্সি বউ থাকবে সে সাইকো না হয়ে যাবে কই?
কথাটা শেষ না করতেই সজোরে ধাক্কা মেরে তাকে সরিয়ে দিল রূপ। কান দুটো চেপে ধরে সজোরে ছি উচ্চারণ করে ছুটে বেরিয়ে গেল। সেদিকে কিছুক্ষণ চেয়ে থেকে মুচকি হেসে ফেলল জাবির। বিড়বিড় করে নিজে উচ্চারণ করল ছি। রাতের খাবারের জন্য একসাথেই বসতে হলো টেবিলে। জাবির সম্ভবত রূপের উদ্দেশ্য বুঝতে পেরে গেছে, তাই খাওয়া শেষ হতেই খপ করে ওর হাত চেপে ধরে টেনে রুমে আনল। যথেষ্ট সুন্দরভাবে বলল, প্যাকিং কর, তোর উচিলায় তোর দুদিনের ছুটি আমিও একটু কাটিয়ে আসি ঘুরে বেড়িয়ে। রূপ বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইল, প্রশ্নবোধক চাহনি মেলে। জাবির বলল, মানে ঘুরতে যাব, সহজ বাংলা বুঝিস না নাকি? ব্যাকরণ ক্লাস ফাঁকি দিতে নিশ্চয়। ট্যুরে যাব, এবার বুঝেছিস? রূপ ভ্রু কুচকে বলল, বাপের বাড়ি যেতে দেননি, হঠাৎ নিচ্ছেন ঘুরতে, মতলবটা কি আপনার গড়গড় করে সত্য উগরে দিন বলছি। জাবির ঠোঁট টিপে দেরিল হাসি দিয়ে বলে উঠল, তুই আবার হানিমুন টানিমুন ভাবছিস নাকি? ছি ছি ছি, সেরকম কিছু না। আমি নিষ্পাপ পুরুষ, ওসব ভাবিও না। তুই যে বহুল গুরুত্ববহ অর্থপূর্ণ একটা শর্ত দিয়েছিলি, তা আমার দাড়ি কমা সহ সব মনে আছে, সুতরাং দুশ্চিন্তা করিস না। এটুকু বলে একটু থেমে রূপের কানের কাছে এগিয়ে বলল, হানিমুনের জন্য আমার এসব কিপ ট্রিপের দরকার হবে না, আমি বাড়িতেই। কথা শেষ না করতেই ছিটকে পিছিয়ে গেল রূপ। জাবির তা দেখে চোখ টিপল একটা, তারপর গলা ঝাড়ে মুখ স্বাভাবিক সবুদের মতো করে গেল। রূপ অতিষ্ঠ চিত্তে ভাবল, একটা কথাও কি এর মুখ দিয়ে সহজভাবে বের হয় না? সব কথাতেই শয়তানি ঢুকাতে হয়। ও আবার অনমনে ভাবে, যখন এ বাড়িতে এসছিল তখন কল্পনাও করেনি জাবিরের মধ্যে এমন একটা উচ্ছল সত্তা আছে। সবসময় গুরুগম্ভীর রূপেই দেখেছে তাকে, অথচ বিয়ের পর থেকে কি ঝলকটাই না দেখাচ্ছে। রং বদলে একেবারে গিরগিটিকেও লজ্জে ঠেলে দিয়েছে নির্ঘাত। রূপের মনে পড়ল, অল্প বয়সে ছোটবেলায় এরকম উচ্ছ্বাস ছিল জাবিরের মধ্যে, যখন রূপ বাচ্চা আর জাবির কৈশোর বয়সে ছিল। তারপর বহু বছর তেমন যোগাযোগ নেই। তারপরই হঠাৎ হিমিয়াপুর বিয়েতে আসলো। জাবিরকে পেল সম্পূর্ণ ভিন্ন। আগের মতো কারো সাথেই সহজ দেখা যায়নি তাকে, এমনকি কথাও বলে না কারো সাথে তেমন সারাদিন। কিসব কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তারপর যখন রূপ অ্যাডমিশন নিয়ে এখানে আসলো, তখন তো জাবিরকে আরও গম্ভীর দেখেছে। সারাদিনে একটা আওয়াজ শোনা যেত না তার। অবশ্য এখনও কারো সাথে তেমন কথাবার্তা নেই তার। সবার ভাগ্যের বকবকানি আর জ্বালাতন যেন সব একা রূপের ভাগেই পড়ে। প্রতি মুহূর্তে সেসব উগড়ে দিচ্ছে রূপের উপর, যেন এই পৃথিবীতে একমাত্র রূপই তার গুরুত্বের জিনিস। সকাল প্রায় 11টা। রাস্তায় যানজটে এই মুহূর্তে তেমন না থাকলেও কমও নয়। জাবির ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছিল বেশ একাগ্রতার সাথে। হঠাৎ সামনের রাস্তায় বৃষ্টি রেখেই মিহি নরম স্বরে সে বলে উঠল, থান্ডারস্টর্ম হচ্ছে, শুনতে পাচ্ছ? রূপ ভ্রু কুচকে তাকালো। খোলা জানলা দিয়ে একবার বাইরের আকাশ দেখল, রাস্তাঘাট দেখল। ঝকঝকে রোদের আলোতে সব ফকফকা। ও চোখ ছোট করে বলল, এই ক্যাটকেটে রোদের মধ্যে থান্ডারস্টর্ম? আর ইউ ওকে? হ্যালোসিনেশন হচ্ছে না তো? জাবির সামনে চোখ স্থির রেখে বলল, ওখানে না। তারপর বাঁ হাতের বুড়ো আঙ্গুল নিজের বুকের বাম অংশে তাক করে বলল, এখানে। রূপ কিছুক্ষণ অবুঝের মতো তাকিয়ে রইল তার মুখের দিকে, কিন্তু জাবির ফিরে চাইল না। রূপ জাবিরের বুকের দিকে চেয়ে চোখ কুচকে বলল, মানুষের ওখানে হয় হার্ট বিটিং, আপনার হচ্ছে থান্ডারস্টর্ম। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। তারপর চোখ সরিয়ে সোজা হয়ে বসে আবার বলল, অবশ্য আপনি তো মানুষের কাতারেও পড়েন না, মহাজাগতিক ভিন্নগ্রহ প্রাণী হিসেবেই ঠিক আছেন আপনি। জাবির বিড়বিড় করে আওড়াতো, এভাবে শাড়ি পরে চোখের সামনে ঘুরঘুর করলে যে কেউ আউট অফ প্ল্যানেট, মহাজাগতিক প্রাণী হতে বাধ্য। এরপর আর সহ্য করতে না পেরে উচ্চস্বরে বলেই ফেলল, এই, তুই শাড়ি পরেছিস কেন রে? তোর স্টুপিড অ্যাবসার্ড ওইসব শর্ত তুলে নেওয়ার আগ পর্যন্ত আর কখনো পড়বি না বলে দিচ্ছি। এসব দেখিয়ে মাথা খারাপ করবে আমার। তারপর আমি সরল মানুষ, একটু রিয়্যাক্ট করলেই তারা অসহ্য লাগবে। ঘুরতে এসেও জাবিরের ক্যাটক্যাটে কথাবার্তা সহ্য হল না রূপের। ও মুখ ভেঙচে চুপ করে রইল। বলতে ইচ্ছা করল না শাড়ির পরার অনুরোধটা খালামণি করেছে ওকে। রূপ জানে না ওদের আলাদা ঘুমানোর বিষয়টা রাজিয়া বেগম জানেন, আর সেজন্যই দুজনের মধ্যে যেন ঘনিষ্ঠতা তৈরি হয়। তাই রূপকে উদ্বুদ্ধ করেছেন সেজেগুজে জাবিরের কাছে নিজেকে উপস্থাপন করতে। এতে জাবিরের অনুভূতিগুলো প্রকাশ পেলে ও যদি একটু বুঝে বেচারাকে। শহর ছাড়িয়ে একটা মনোরম রিসর্টের উদ্দেশ্যে এগোচ্ছে গাড়ি। রূপের হঠাৎ মনে পড়ল জাবিরের বলা কথাটা, হানিমুনে যাচ্ছি না। রূপের মনে হলো পাশে যদি ওর ভালোবাসার মানুষটা থাকতো আজ, তাহলে এটাই হতো হানিমুন ট্রিপ। একবার ভাবল, জাবির কি ওকে ভালোবাসে? পরক্ষণে মনে হলো জ্বালিয়েই কুল পায় না, ভালোবাসবে কখন? ভালোবাসার জন্য যে মোহময় আবহের প্রয়োজন, তা আজও জাবির তৈরি করতে পেরেছে। শুধু তো পারে সারাক্ষণ চিপকানোর চেষ্টা করতে। এসবকে কি ভালোবাসা বলে নাকি? রাফিন যদি সেদিন রূপকে হীনমন্য করে ওইসব কথাগুলো না বলতো, তাহলে আজ হয়তো চ্যালেঞ্জ স্বরূপ জাবিরকে বিয়েটাও করতে হতো না রূপের। ও দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে মলিন কণ্ঠে বলল, এখানে একটু থামেন। হঠাৎ এমন নির্জীব অনুরোধ শুনে জাবির সহসাই গাড়ি থামাল। রূপের দিকে তাকিয়ে দেখল ও সামনের রাস্তায় তাকিয়ে আছে। জাবির কিছু না বলে অপেক্ষা করল।
কিছুক্ষণ পর রূপ জাবিরের দিকে ফিরে স্তিমিতে কণ্ঠে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবেন জাবির ভাইয়া। জাবির একটু সময় নিল কথাটা মাথায় সেট করতে। সে কি কানে সঠিক শুনল? কানের শ্রবণ ক্ষমতায় কোনো ডিফেক্ট হয়নি তো? না হলে এমন একটা আশ্চর্যজনক কথা তার কানে কি করে প্রবেশ করল? কিছুক্ষণ রূপের থমথম মুখের দিকে তাকিয়ে থেকে ব্যাপারটা বুঝল। সিট বেল্টটা খুলল সে আস্তে করে। তারপর কিছুটা এগিয়ে আলতো হাতে বুকে চেপে নিল রূপকে। জাবিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল রূপ। আস্তে করে তপ্ত একটা নিঃশ্বাস ফেলল। জাবির এক হাতে ওর পিঠ আঁকড়ে ধরে অন্য হাত মাথা বুলিয়ে দিচ্ছে। এভাবে কিছু সময় পার হওয়ার পর জাবির নরম কণ্ঠে বলল, থাক বোন, এত কষ্ট পাস না, এভরিথিং উইল বি ফাইন। বুকে মুখ রেখে ভ্রু ঈষৎ কুচকাল রূপ। চোখ মেলে বিরক্ত স্বরে জিজ্ঞেস করল, এটা কোন ধরনের ফাজলামি হল? জাবিরের সহজ উত্তর এলো, যে ধরনের ফাজলামি করে তুই ভাই ডাকলি। রূপ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। এই লোকটা কথা পেঁচাতে এত পটু? সব কথাতে শয়তানি না ঢুকালে যেন এর খাবার বদহজম হয়। রূপ চুপচাপ জাবিরের বুকে পড়ে রইল চোখ বন্ধ করে। বেশ ক্লান্ত লাগছে ওর। মনের ক্লান্তিও যে শরীরের উপর বিস্তর প্রভাব ফেলতে পারে এটা আগে বুঝেনি। জাবিরের গায়ের পারফিউমের ঘ্রাণের সাথে তার শরীরের নিজস্ব ঘ্রাণ মিলেমিশে একাকার হয়ে আছে। চুপি চুপি লম্বা করে শ্বাস নিল রূপ। এর পরপরই অদ্ভুত শিহরণে কেঁপে উঠল শরীরের লোমকূপগুলো। মাথাকে একপাশে আরেকটু কাত করতেই শুনতে পেল জাবিরের হৃৎপিণ্ডের তীব্র ধুকপুকানি। সেই শব্দ যেন ঘোর লেগে যাচ্ছে রূপের। ও তো জানে না ও এতটা কাছে আসার ফলেই স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে জাবিরের হার্টবিট। নিজ থেকে রূপের এত কাছে আসার আকুল আবেদন জাবিরকে অস্থির করে দিয়েছে। হৃদয় তৈরি করেছে উষ্ণ এক অনুভূতির ঢেউ। চোয়াল শক্ত করে সব অনুভূতি চেপে গিয়ে নিজেকে স্থির রেখেছে সে। কোনো বাড়াবাড়ি না করে আজ মেয়েটাকে একটু উষ্ণ আলিঙ্গনে ভরসা দিতে চায়। বুঝাতে চায় এই বুকটা ওর জন্য স্থায়ী, ওর আজীবনের সুখ দুঃখের বোঝা চাপানোর স্থান। বাড়াবাড়ি করতে চায়নি, কিন্তু জাবির তো জাবেরই। সে কতক্ষণ নিশ্চুপ ভদ্রলোক বনে থাকতে পারে? এটা তার জন্য পর্বতসিংহ জয় করার সমান। অনেকটা সময় নীরবে থাকার পর জাবির শান্ত স্বরে মহা উপকারী একটা পরামর্শ দিল। শুধু সাদামাটাই জড়িয়ে ধরাতে কোনো উপকার হবে না তোর, সাথে একটা চুমু খা আমাকে, দেখবি তর তর করে সব সমস্যা ভ্যানিশ হয়ে যাচ্ছে। রূপের ভ্রু জোড়া আবার কুচকে গেল। এত প্রশান্তিতে মাথা রেখে শুয়েছিল, সব এক নিমিষে উবে গেল। জাবিরের শক্ত বুকে সামান্য ধাক্কা দিয়ে উঠে পড়ল ও। গজগজ করে বলল, ধ্যাত, সবসময় শয়তানি, ভাল লাগে না, অসহ্য। তারপর একটু চেঁচিয়ে ধমকে বলল, গাড়িটা চালান আবার। জাবির খোস করে নিঃশ্বাস ফেলে সিট বেল্ট পড়তে পড়তে আবার বিড়বিড় করল, হুহ, ভালো পরামর্শের কদর নেই এই পৃথিবীতে। এখন যদি বলতাম কেঁদে বুক ভাসিয়ে ফেলো, তাহলে সেই ইডিয়টিক বৃদ্ধিটাই ঠিক পছন্দ হতো, আর ফ্যাচ ফ্যাচ করে মুহূর্তের মধ্যে কেঁদেও ফেলত। ইরিটেটিং। চলবে। গল্পটি কেমন লাগলো আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।